সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুগণ ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1007তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ আলী হোসেনের জীবনের হৃদয় বিদারক চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে মা মেয়ে দুজন মিলে কেটে ফেলে আমার পুরুষঙ্গ। আমি শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে গল্পটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বা শুনবেন। আমি শুধুমাত্র একটা অসহায় ছেলের সাথে, একটা হতবাগা কপাল পরা হত দরিদ্র গ্রামের সহজ সরল ছেলের সাথে আমাদের এই সমাজের কিছু বিত্তশালী মানুষ, পয়সাওয়ালা মানুষ কিভাবে প্রতারণা করে, এই প্রতারণার নীল নকশাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার বরিশালের ভাই আলী হোসেনের জীবনের এই গল্পটা প্রচার করা। আমি কোনোভাবেই কাউকে হেয় প্রতিবন্ধ করার জন্য, ছোট করার জন্য, অপমান করার জন্য গল্পটা রেকর্ড করছি না, যাতে আলী হোসেনের মতো এরকম মারাত্মক ঘটনা আপনার জীবনে না ঘটে। আপনি আলী হোসেনের গল্প শুনে সতর্ক হন, এজন্যই গল্পটা শোনানো। তাই সবাইকে অনুরোধ করব ক্ষমা সুন্দর দৃষ্টিতে গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে বরিশালের ভাই আলী হোসেনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলী হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট 4টা বোন। আমরা টোটাল 4 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মাঝি ছিলেন। আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা বিশাল বড় খাল ছিল। খালের এপার থেকে ওই পারে আমার বাবা নৌকা চালাতেন, কিন্তু সেই নৌকাটাও আমার বাবার নিজের কিনা ছিল না, অন্যের নৌকা আমার বাবা ভাড়ায় চালাতেন। এবং আমার বাবা একজন হাঁপানি রোগী ছিলেন, মানে শ্বাসকষ্টের রোগী ছিলেন। আমার বাবা খুব বেশি সময় ধরে কোনো কাজ করতে পারতো না এবং ভারী কোনো কাজ করা আমার আব্বার পক্ষে সম্ভব হতো না। নৌকা বাইতে গেলেও আমার বাবার প্রচুর পরিমাণের কষ্ট হতো। ঠান্ডার সময় আসলে আমার বাবা এই নৌকাও বাইতে পারতো না। এক অসুস্থ বাবার আমরা 5 ভাই বোন। খুবই দুঃখে কষ্টে যন্ত্রণায় আমার শৈশবের দিনগুলো কাটায়। আমি পড়াশোনায় নাকি খুব ভালো ছিলাম, খুবই মেধাবী ছিলাম এবং খুব ভালো থাকার কারণে প্রাইমারি স্কুলে শিক্ষকরা আমাকে অনেক আদর যত্ন এবং ভালোবেসে পড়াশোনা করায়। এবং সেখান থেকে প্রাইমারি স্কুল শেষ করার পরে আমি চিন্তা করলাম যে আমাদের এলাকারই হাই স্কুলে ভর্তি হব। কিন্তু লোকমুখে শুনে আসলাম যে হাই স্কুলে ভর্তি হতে হলে অনেক টাকার প্রয়োজন, প্রতি মাসে মাসে টাকা দিতে হবে এবং পরীক্ষার ফি আসবে অনেক টাকা। এই সিদ্ধান্ত উপলব্ধি হলাম যে না, আমি হাই স্কুলে ভর্তি হব না। একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আপনার মাদ্রাসায় ভর্তি হব। তা আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরের কোনো একটা গ্রাম আছে, মানে পার্শ্ববর্তী গ্রাম, সেখানে একটা মাদ্রাসা আছে, অনেক বড় মাদ্রাসা। এবং সেই মাদ্রাসায় ভর্তি হলে নাকি মানে পড়াশোনা করতে অনেক কম টাকা লাগবে, এটা আমার মাথায় তখন আসলো। এবং আসার পরে আমি ক্লাস 6-এ গিয়ে ওই মাদ্রাসায় ভর্তি হই। এটা আমাদের গ্রাম থেকে পাশের একটা গ্রামে। ওই মাদ্রাসায় ভর্তি এবং মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমি পড়াশোনার প্রতি মোটামুটি খুব মনোযোগী ছিলাম, মানে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম। এবং আমার যেই স্কুলের, মানে আমার যে মাদ্রাসার ছেলে মেয়েরা ছিল, তারাও প্রত্যেকে আমাকে অনেক মানতো, আমাকে অনেক বুঝতো এবং বিপদে আপদে সত্যিকার অর্থে তারাও আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতো। এভাবে সময়গুলো কাটতে থাকে। একে একে আমার 4টা বোন ছোটো বোন, এবং ছোটো বোনগুলোর অবস্থা এরকম হয়েছে যে আসলে তাদের কাপড় কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার বাবার ছিল না। মেয়েগুলোকে যে কাপড় পরাবে এরকম সামর্থ্য থাকতো না। মানে আমার বোনগুলো অনেক বড় বড় হয়ে যায়, এরপরেও ল্যাংটা চলাফেরা করতো, মানে কাপড় চোপড় কিনে দেওয়ার সামর্থ্য আমার আব্বার ছিল না। অনেক সময় দেখা যায় মানুষের কাছ থেকে চেয়ে তারপরে হচ্ছে যায়, মানে কাপড়গুলো মানুষ ফেলে দেয়, ব্যবহার করে না, অকেজো হয়ে যায়। এরকম কাপড় চোপড়গুলো আমার বোনেরা এনে পরতো। খুবই দুর্বিষহ জীবন কাটতেছিল। এরকম করতে করতে আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করি, ক্লাস 8 পর্যন্ত পড়ি। এবং ক্লাস 8-এর পরে আমার আর আসলে পড়াশোনা করতে ইচ্ছা করে না, মানে আমি যে আরও পড়াশোনা করব আমার ইচ্ছা করে না। তো সবাই মিলে বোঝাচ্ছিল অন্তত দাখিল পরীক্ষাটা দে, কারণ দাখিলটা দেওয়ার পরে তা মোটামুটি কিছু একটা করতে পারবি। তো আমিও ভাবলাম যে দাখিল পর্যন্ত পড়ি, এরপরে দেখা যাক আল্লাহ তাআলা কী করে। তো সে সময় আমি কিন্তু দেখতে শুনতে অনেকটা বড় হয়ে গেছি। হয়তো আপনার বয়স কম, বাট দেখলে বোঝা যায় না। উঁচে লম্বা, শরীরের স্বাস্থ্য দিয়ে মোটামুটি অনেকটাই বড় বোঝা যাচ্ছে।
দাখিল পরীক্ষা দিব, যার জন্য আবারও পড়াশোনা পুনরায় শুরু করলাম। তো ক্লাস 9-এ উঠলাম, ক্লাস 10-এ উঠলাম। তো আমার একটা ক্লাসমেট আছে, নাম হচ্ছে মাইশা। ও আর আমি এক ক্লাসেই পড়তাম। আমার ওই এই ক্লাসমেট মেয়েটা পড়াশোনায় খুবই দুর্বল ছিল, অতিরিক্ত দুর্বল ছিল। তা আমি ওকে মাঝে মাঝে পড়াইতাম। ওর বাবা বিদেশে থাকতো। তো মোটামুটি ওর আবার ছোটো 2টা বোন আছে, মোটামুটি ভালো, খুবই ভালো একটা মেয়ে ছিল আমার। মাদ্রাসার ভালো বন্ধুদের মাঝে এই মেয়েটা একটা আর কি, খুব ভালো একটা বান্ধবী আমার। যাই হোক, এরকম করতে করতে দাখিল পরীক্ষা দিব। কিন্তু দাখিল পরীক্ষার কয়েকদিন আগে হঠাৎ করে আমাদের পরিবারে একটা গজব পড়ে গেল, এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে একটা গজব ছিল আমার জন্য আর কি। হঠাৎ করে আমার এই অসুস্থ বাবা এক প্রস্তাব নিয়ে আসলো। প্রস্তাব বলতে, আমাদের একই গ্রামের পাশাপাশি বাড়ির এক মেয়ে, নাম হচ্ছে লিপি। তো এই মেয়েটার এর আগে 2টা বিয়ে হয়েছে, 2টা বিয়ে হয়েছে, স্বামী থাকে না, তার স্বভাব চরিত্র বা কথাবার্তা আচার আচরণ ভালো না, এই জন্য কোনো ছেলেই তার সাথে সংসার করে না। 2টা বিয়ে হয়েছে এবং 2টা স্বামী তাকে তালাক দিয়ে চলে গেছে। তো মেয়েটার কাছে মোটামুটি অনেক টাকা পয়সা আছে, এবং 2টা তালাক হয়েছে, 2টা তালাকের টাকা এই কাবিনের টাকা মেয়েটার কাছে আছে, এবং এই মেয়ের বাবা বিদেশে থাকে, লিপির বাবা বিদেশে থাকে। হঠাৎ করে আমার আব্বার মাথায় একটা আইডিয়া চলে আসলো, এবং মেবি অন্য কেউ আমার আব্বুর মাথায় আইডিয়াটা ঢুকিয়ে দিল যে তোমার ছেলেকে লিপিরে বিয়ে করাই দাও। লিপিরে বিয়ে করাইলে লিপির কাছে অনেক টাকা আছে, এবং অথবা লিপির বাবা তোমার ছেলের বিদেশে নিয়ে যাবে। এরকম একটা চিন্তা ভাবনা আমার আব্বার মাথায় কে জানি ঢুকিয়ে দিল। যখন আব্বার মাথায় এই জিনিসটা ঢুকিয়ে দিল, আমার আব্বা তখন বলতেছে যে আরে বলে কি, তাহলে তো খুবই ভালো। আব্বা বাড়িতে এসে বিষয়টা আমার মাকে জানালো, এবং মা তখন বিষয়টা আমাকে বললো। আমার সামনে দাখিল পরীক্ষা, মাত্র কয়েক মাস আছে। তাহলে আমি আমারে বলতেছি যে এই ঘটনা, এই পাশের বাড়ির মেয়ে লিপিরে তোরে বিয়ে করাবো, তা লিপির বাবা তোরে বিদেশে নিয়ে যাবে। সেই সময় লিপির বাবা হচ্ছে কুয়েতে থাকতো, তা বলে আমারে কুয়েত নিয়ে যাবে। তা আমি বললাম যে আমি তো মাত্র দাখিল পরীক্ষা দিব, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, এই অবস্থার ভিতরে এরকম বিয়ের কথাবার্তা কেন আসতেছে? আমার আম্মারে বললাম। আমার আম্মা তখন আমারে বলতেছে যে সুযোগ বারবার আসে না, একটা মানুষের জীবনে সুযোগ বারবার আসে না, সুযোগ যখন আসে ওই সুযোগকে তখনই কাজে লাগাইতে হয়, আর সময় যদি সুযোগকে কাজে লাগানো না যায় তাহলে পস্তাইতে হয়। তুই দাখিল পরীক্ষা দিয়ে কি করবি, আলেম পরীক্ষা দিয়ে কি করবি? তোর চারটা বোন ঘরের ভিতরে প্রায় বিয়ের বয়সী হয়ে যাচ্ছে, ওনাদেরকে বিয়ে দিতে পারতেছি না, তার উপরে তুই পরীক্ষা দিবি, উলা পাস করবি, চাকরি দিবি, চাকরি পাবি, লাভটা কি হবে? এর চেয়েও বরং তুই যদি লিপিকে বিয়ে করিস, লিপির বাবা তোরে বিদেশে নিয়ে যাবে, এবং বিদেশে নিলে পরে তুই মোটামুটি ভালো অবস্থানে যেতে পারবি, এবং তুই টাকা দিয়ে তোর ছোটো 4টা বোনের বিয়ে দিতে পারবি। তা আমি তখন আমার আম্মারে বললাম যে আম্মা, হঠাৎ করে কেন এরকম কথাবার্তা উঠলো? এবার দেখলাম মাত্র 2-3 দিনের ভিতরে আমার আব্বা আম্মা দুজনে আমাকে এমন প্রেশার দিয়েছে, এমন চাপ দিয়েছে লিপিকে বিয়ে করার জন্য, এছাড়া কোনো উপায় নেই। আমার আব্বা আম্মা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, এবং লিপিকে আমাদের বাড়িতে নিয়ে আসতেছে, লিপি এসে আমাদের বাড়িতে রান্নাবান্না করতেছে, আমার আব্বা আম্মার সাথে উঠা বসা করতেছে, আমাদের ঘরের বউয়ের মতো, আমাদের পরিবারে থাকতে শুরু করছে। পরে দাখিল পরীক্ষা আমি আব্বারে বললাম যে আব্বা, আমি অ্যাটলিস্ট বিয়ে যেহেতু করবো, সমস্যা নেই, আমি দাখিল পরীক্ষাটা দিয়ে দিই, দাখিল পরীক্ষাটা দিয়ে এরপরে বিয়ে করি। আমার আব্বা বলে যে না, এটা নিয়ে একদিনও অপেক্ষা করা যাবে না, এবং পড়াশোনার দরকার নেই, তুই বিদেশে চলে যাবি, দাখিল পরীক্ষা দিয়ে কি করবি? না, দাখিল পরীক্ষা দিতে হবে না। আব্বু অসুস্থ মানুষ, এভাবে আমাকে ধমকাধমকি করতেছে। যাই হোক, পরিশেষে আমার আব্বা আম্মার মুখের দিকে তাকিয়ে আমি তখন আর দাখিল পরীক্ষাটা দিলাম না, এবং পরীক্ষাটা না দিয়ে এই ছোট্ট বয়সে বিয়ের পাগড়ি পরে আমি বিয়ের জন্য বসলাম। তা বিয়ের জন্য বসলাম, আমার খুব মনে আছে, আমার দাখিল পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে আমাদের বাড়ির মেয়ে লিপির সাথে আমার বিয়ে হয়। লিপির সাথে বিয়ে হয়, এবং বিয়ে হবার পরে আমি আসলে বিয়ের বয়স তো আর আমার হয়নি, বিয়ের বয়স হয়নি, এবং আমাকে নিয়ে অনেকে হাসাহাসি করতো যে ও বিয়ে করে কি করবে এই বয়সে। এবং লিপি কিন্তু অনেক লম্বা, আপনার চওড়া, অনেক কালো ছিল, কিন্তু এমনি শরীরের স্বাস্থ্য অনেক ভালো ছিল, পাঠান মহিলাদের মতো ওর বডির সাইজ ছিল। যাই হোক, পরে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি বাসর ঘরে ঢুকলাম। তো বাসর ঘরে ঢোকার পরে আমি তো ওর বয়স অনেক ছোট, ওর অর্ধেক বয়স হবে আমার, হিসাব করলে লিপির অর্ধেক বয়সে একটা ছেলে আমি। তো আমি বাসর ঘরের বর্ণনা দিতে চাই না, শুধু ওটুকুনি বলতে চাই যে আমার উপর ওই বাসর ঘরে লিপি একটা অমানসিক নির্যাতন করেছে, যেটা সত্যি কথা। আমি একটা পুরুষ হিসাবে বলি, হয়তো বলতে পারিনি, এখানে এমন নির্যাতন হয়েছে যেটা শুনলে আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে, আমার মনে হয় আমি মরেই যেতাম। তো এরকম অবস্থার ভিতরে আমার কোনোভাবে রাতটা কাটে। আমি জাস্ট আল্লাহকে বলতেছিলাম যে আল্লাহ, সকালটা কবে হবে, সকালটা কেন হচ্ছে না? এবং সকালটা হওয়ার পরে আমি আমার আব্বা আম্মারে বললাম যে আমি আর ওর সাথে থাকবো না। আমার আব্বা আম্মা বলতেছে তুই কি পাগল হয়ে গেলে নাকি, কালকে রাতে বিয়ে করছিস, আজকে থাকবি না? এটা কি ধরনের কথা? এটা কোনো কথা হইলো নাকি? তো এরপরেও
দেখলাম যে না, আমার আব্বা আম্মা ওর সাথে আমাকে রাখবে, আমার ওর সাথেই থাকতে হবে। এর পরের রাতে আবার রাত হলো, তো ওর সাথে আমি আবারও আমাদের ঘরেই আসি, মানে বাসর ঘরেই আমি ওর নিয়ে এর পরের রাতে আসি। তো রাত 2টা পর্যন্ত আমি কোনোভাবেই সহ্য করেছিলাম, কিন্তু রাত 2টার পরে আমার শরীরের অবস্থা এরকম হয়েছে যে ও আমার শরীরের মাংসগুলো খেয়ে ফেলবে, আমার এরকম একটা অবস্থা। রাত 2টা বাজে আমি বললাম যে আমি প্রস্রাব করে আসি। প্রস্রাবের নাম দিয়ে আমি লুঙ্গি পরা আর একটা সিন্টু গেঞ্জি গায়ে দেওয়া, আপনার শর্ট গেঞ্জিগুলো, এগুলো পরে আমি তখন বাসা থেকে বেরোইছি, মানে ওয়াশরুমে যাবো এই কথা বলে বেরিয়ে, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, আমি আইল দিয়ে, মানে আমাদের বাড়ির পাশে আইল আছে, আইল দিয়ে আমি দৌড়াতে আমার এক মানে দুঃসম্পর্কের পুপু আছে, ওনাদের বাড়িতে চলে গেছি রাতের বেলায়। গিয়ে ওনাদের বাড়িতে উঠানে বসে আসছি, আমি আর ঘরের মধ্যে ঢুকি না। সকালবেলা পুপু দরজা খুলছে, খোলার পরে আমি বললাম যে পুপু আমারে বাঁচান। এবার পুপুর কাছে আমি কিছু বর্ণনা দিলাম যে পুপু এই ঘটনা, এগুলো হচ্ছে আমার সাথে। তা পুপু আমারে বললো, তুই বিয়ে করছিস, এটা তো কোনো সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে, একটা সময় ঠিক হয়ে যাবে, যেহেতু তোর সাথে তার বয়সের অনেক পার্থক্য, হয়তো সমস্যাটা হচ্ছে, ঠিক হয়ে যাবে, এটা কোনো বিষয় না বা এটা কোনো ব্যাপার না। আমি দেখলাম যে আমি আমার পুপিরও মানে বুঝাইতে পারতেছি না, মানে আমার সাথে যা হচ্ছে এটা আমি আমার পুপিরও বুঝাইতে পারতেছি না। এবং না বুঝাইতে পারার পরে খবর পাইলাম যে আমার পুপি আমার আব্বা আম্মারে খবর দিতেছে যে আমি তাদের বাড়িতে আছি, আমাকে নিয়ে যাওয়ার জন্য। দিনের 11টা বাজে আমি এই পুপির বাড়ি থেকেও পালায়া যাই, মানে পুপির বাড়ি থেকে পালায়া যাই। এবং পালিয়ে যাওয়ার পরে আমি আমার এই প্রথম বরিশাল শহরে যাই। তো বরিশাল শহরে যাওয়ার পরে আমি তো তেমন কোনো কাজ কাম করতে পারি না বা কিছুই করতে পারি না, লুঙ্গি আর সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে আমি বরিশাল শহরে গেছি। তো ওইখানে যাওয়ার পরে তেমন কোনো কাজ কাম পাই না, কয়েকদিন খায়া না খায়া খুব কষ্ট করে আমি পুনরায় আবারও বাড়িতে ফিরে আসছি, কারণ আমার পক্ষে এইভাবে আর থাকা সম্ভব ছিল না। পকেটে কোনো টাকা নাই, আর আমি কোনো কাজও করতে পারি না, কোনো হার্ড কাজ করতে পারি না। এই জন্য মানে আমি আবারও পুনরায় বাড়িতে ফিরে আসলাম। এবং বাড়িতে ফিরে আসার পরে এখানে কিন্তু আবার একটা সপ্তাহের মতো কেটে গেছে, আমি টোটাল একটা সপ্তাহ আসিনি বাড়িতে। 1 সপ্তাহ পরে আমি যখন বাড়িতে আসছি, ওই সময় লিপি তার বাপের বাড়িতে চলে গেছে, আমাদের পার্শ্ববর্তী বাড়ি ছিল, ওই বাড়িতে চলে গেছে। আমি যখন আসছি, আসার পরে আমি আম্মারে বললাম, আম্মা আজকে রাতে লিপি রান্নার দরকার নেই, আমি আজকে রাতে তোমার সাথে একটু ঘুমাবো, আমার খারাপ লাগতেছে, কালকে না হয় থাকবো। এই বলে ওই রাতটা আমি তখন লিপির সাথে আমার আম্মার সাথে কাটাইলাম। এবং পরের দিন লিপি আর আমাদের বাসায় আসতে চায় না। তো আমার বাসায় আসতেছে না, আবার আমি আম্মার কাছে কয়েকটা বিষয় বলছি যে আম্মা এই ঘটনা, 2-1টা বিষয় আম্মাকে জানাইছি আর কি ওই রাতে, যে ওরে বলবো আমার সাথে যাতে এই কাজগুলো ও না করে। তো পরের দিন আমার আম্মা ওকে ডাকলো, ডাকার পরে আমার আম্মা তো গ্রামের মানুষ, তো সহজ সরল মানুষ, অতটা চালাক না, মানে মাথায় অত বেশি বুদ্ধিশুদ্ধি নেয়। আমার আম্মা ওই লিপির সামনে, মানে আমার সামনে লিপির কথাগুলো বলে দিল যে দেখ এই লিপি, তুই তো তোর বয়সে আমার ছেলে অর্ধেক বয়সী হবে, তা তুই তো এর আগে 2টা বিয়ে করছিস, তো যাই হোক আমার ছেলের সাথে এই কাজগুলো করিস না। কয়েকটা কথা বলেছি, এই কাজগুলো আমার ছেলের সাথে করিস না। এটা বলাতে লিপি খুবই লজ্জা পায়, মানে প্রচুর লজ্জা পায়। তো ও আর কিছু বলে না। ওই দিন রাতের বেলায় মানে ঘরে ও আমার গায়ে হাত তোলে, মানে আমার 2টা থাপ্পড় দেয়, থাপ্পড় দিয়া বলে যে তুই একটা বেয়াদব, তুই কীভাবে পারলি তোর মায়ের কাছে এই ধরনের কথাগুলো বলতে। আমি বললাম যে আমি তো এগুলো নিতে পারি না, এজন্য বলছি। তা তুই আমারে না বললে তোর মারে বললি কেন? এখন আমি তো তোমারেও বলছি, তুমি তো আমার কথা শোনো না। সেদিন রাতে ও আর আমার গায়ে হাতই দিল না, মানে সারাটা রাত কেটে গেলো, আমার গায়ে হাত দিল না। এবার এরপর থেকে ও রাতের বেলা আমার সাথে ঘুমাই ঠিক আছে, কিন্তু আমার শরীরে আর হাত দেয় না, মানে পাশাপাশি শুয়ে থাকি, এমন করেই কাটে। এইভাবে প্রায় 1.5 মাসের মতো কেটে গেল। 1.5 মাস পরে আমার আব্বা তখন লিপির আব্বার সাথে যোগাযোগ করলো, বিদেশে যোগাযোগ করলো, আমাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার বিষয়ে কথাবার্তা বললো। এবং লিপি তার আব্বাকে ডিরেক্টলি বলল যে আমি ওর সাথে, মানে আমার সাথে লিপি সংসার করবে না, আমার সাথেও থাকবে না, এবং আমার সাথে ওর হবে না। মানে লিপি তার বাবারে বলল যে আলী হোসেনের সাথে আমার হবে না আব্বা, ওর পিছনে টাকা পয়সা নষ্ট করে লাভ নেই, আমি ওর সাথে সংসার করব না। মানে এরকম একটা অবস্থার ভিতরে পরে ওই কথাটা বললো। বলার পরে একে তো আমার ঘরে আমার 4-4টা বিবাহিত বোন, মানে আপনার বিয়ের বয়সী বোন, তাদের বিয়ে দিতে পারতেছি না। এর উপরে ওরই বিয়ে করলাম, ওর বাবা আমার বিদেশে নেবে, ওর কাছে 2টা বিয়ে করছে, 2টা বিয়ের কাবিনের টাকা আছে, সেই টাকা দিবে। কিন্তু দেখা গেল যে এর কোনো কিছুই না, ও আমাদের বাড়িতে আসে, থাকে, খায়, ফিরে যায়, এরকম। মধ্যখানে আমার পড়াশোনাটা নষ্ট হয়ে গেল। আমি যদি দাখিল পরীক্ষাটা দিতাম, কোনো রকম একটা টেম্পোরারি চাকরি হলেও কিন্তু আমি পাইতাম, যেটা দিয়ে অন্তত আমি চলতে পারতাম। কিন্তু এমন কোনো টেম্পোরারি চাকরিও আমি পেলাম না। মানে খুবই কষ্টে আমার জীবনটা কাটছে আর কি, মানে আমার সময়গুলো কাটতেছে, মনটা খুবই খারাপ হয়ে গেল। এরই মাঝে খবর পাইলাম যে লিপি তার এক চাচাতো ভাই আছে, ওর চাচাতো ভাই আছে মুদি দোকানদার। ওই চাচাতো ভাইয়ের সাথে লিপি, এই নাজমুল, ওই ছেলের নাম, ওই নাজমুলের সাথে লিপির অবৈধ সম্পর্ক। নাজমুল মাঝে মাঝে লিপিদের ঘরে আসে, ওর সাথে লিপির অবৈধ সম্পর্ক। নাজমুল বিয়ে করে নাই, ওর আপন চাচাতো ভাই
তা এই কথাগুলো তখন আমাকে লোকজন বলতেছে, মানে বলা বলি করতেছে, কী ব্যাপার হুজুর, আমার হুজুর করেই ডাকতো, কারণ আমার দাড়িগুলো খুব বড় বড় ছিল, আমি দাড়ি রাখতাম। তা আমারে বলতেছে, কী ব্যাপার হুজুর, তোমার বউ অন্য জনের কাছে কাম দেয়, তা তুমি কিছু করতে পারো না, এরকম করে লোকেরা আমাকে খারাপ খারাপ মন্দ কথা বলতো। তো এরপরে আমি লিপিকে যতটা কাছে ডাকতে চাইতাম যে তুমি কাছে আসো, যা হবার তা হইছে, আমি না হয় বুঝতে পারিনি, আমি ছোট মানুষ ছিলাম, এখন ঠিক হয়ে যাবে সব কিছু। ওমা, এরপরে ও আমার সাথে শুইলে আমি যদি ইচ্ছে করে ওর গায়ে হাত দিতাম, ও হাত সরাই দিত, মানে হাত সরাই দিত, আমার বলতো তুই আমার গায়ে হাত দিস না, হাত সরাই দিত। এমনভাবে আমাকে নির্যাতন করতো। একটা বৎসরের মতো কেটে গেল। একটা বৎসরের মাঝে একবার ওর সাথে আমার কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয় নাই, এবং হয় নাই তো হয় নাই, এছাড়া ও আমাকে একটা টাকা আমার পরিবারে দেয়ও নাই, আমাকে বিদেশও পাঠায় নাই। ওর বাবাকেও ডিরেক্টলি মানা করছে দিছে যেন আমাকে বিদেশে না নিয়ে যায়, আমার পিছনে টাকা নষ্ট না করে। নামের বউ হিসেবেও তখন পড়ে আছে, আমাদের বাড়িতে কিন্তু আসে না, আমাদের বাড়িতে আসে না, আমাদের ঘরে আসে না। ও ওর মতো করে বাইরে 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 থাকে, মাঝে মাঝে আসে, আইসা আবার চলে যায়। আমার আম্মা রান্না বান্না করে, আমার আম্মাই সব কিছু করে, আমার বোনেরাই সব কিছু করে, ও আমাদের বাসায় কোনো কাজও করে না। তা আমি তখন নীরবে চিন্তা করলাম, মধ্যখান থেকে আমার পড়াশোনাটাই বন্ধ হয়ে গেল, বিয়ে শাদী কিছুই না, বিদেশে যাওয়া কিছুই না। আমার আব্বা আম্মার ইমোশনালি দেখে, আমার আব্বা আম্মার কথাবার্তা শুনে আমি নিজের জীবনটাই নষ্ট করে দিলাম। এরকম করতেছি। এমন করতে করতে একদিন আমি বাজার থেকে আসতেছি, আমাদের বাজার থেকে, তো বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাজার থেকে আসার সময় যে রাস্তাটা, ওই রাস্তাটা ভেঙে গেছে, মানে বৃষ্টির পানিতে, পানির স্রোতে রাস্তাটা ভেঙে গেছে। তো আমি কি করলাম, বিকেলবেলা অন্য একটা জায়গা দিয়ে, মানে ওই আমাদের পাশের গ্রামের যে মাদ্রাসা আমি পড়াশোনা করতাম, ওই মাদ্রাসার একটা রাস্তা আছে, ওই মাদ্রাসার রাস্তা দিয়ে আমি তখন আসতেছি। আসার সময় মাদ্রাসার পিছনে হঠাৎ করে বহু বছর পরে আমার ক্লাসমেট মাইশের সাথে দেখা। তো মাইশা আমার দেখে বলেছে, এই আলী ভাই এদিকে আসেন, ও এখানে আরও দুই একটা, মানে ওর ছোটো বোন সেগুলো নিয়ে খেলতেছে। পরে আমি আসার পরে মাইশা আবার আমার সম্বন্ধে অত ডিটেলসে জানে না, আমার বিয়ে হয়েছে না হয়েছে, এগুলো পারিবারিক বিষয় জানে না। পরে আমার বলে, কী ব্যাপার আলী ভাই, আপনি দেখি না, কই থাকেন আপনি, আপনি দাখিল পরীক্ষাটা দিলেন না, পরীক্ষাটার কাছাকাছি সময় আপনি পড়াশোনাটা বন্ধ করে দিলেন, এটা কি করলেন? তো আমি বললাম, ভাই আমাদের পারিবারিক সমস্যা হয়েছে, এইটা সেটা অনেক কিছু তারা বুঝাইলাম। তো সে আমারে বলতেছে, তো এখন আপনার সময় কেমন কাটতেছে বা কীভাবে কী করতেছেন? আমি বললাম, আলহামদুলিল্লাহ সময় ভালোই কাটতেছে, পরিবারের সাথে আছি, আব্বা আম্মার সাথে আছি, ওইটুকুটাকে কাজ টাজ করি। তো আমাকে বললো, চলেন বাড়ির ভিতরে, চলেন বাড়ির ভিতরে আসেন। আমি, না রে ভাই, বাড়ির ভিতরে যাব না, আমি চলে যাব, মানে ভালো লাগতেছে না, শরীরটা ভালো লাগতেছে না, আবার আকাশে মেঘ জমে আছে, যে কোনো সময় বৃষ্টিও আসতে পারে। তাই আমি বললাম, আমি চলে যাব। যাওয়ার জন্য যখন রওনা দিলাম, ওই সময় আমাকে পিছন থেকে আবারও ডাক দিয়ে বলতে, আলী ভাই আপনি তো অনেক মেধাবী স্টুডেন্ট ছিলেন, অনেকের সাথে মনে হয় আপনার পরিচয় আছে, আমার এই ছোটো দুইটা বোন অনেক শয়তান, আমার বোন দুইটাই অনেকটাই শয়তান, পড়াশোনা করে না। তো আমার আম্মা ওদের জন্য লজিং মাস্টার চাইতেছে, মানে আপনার কাছে যদি কোনো পরিচিত লজিং মাস্টার থেকে থাকে তো ওইটা দিয়ে না, আমার বোনেরা পড়বে, মানে আমাদের বাসায় থাকবে, তাকে আমার বোনদেরকে পড়াবে, লজিং মাস্টার। তা আমি বললাম, আমার কাছে তো এরকম কোনো লজিং মাস্টার নাই। আচ্ছা ঠিক আছে, যদি পাই তাহলে আমি তোমাদেরকে বলবো বা তোমাদের জানাবো। এই কথা বলে আমি তখন বাড়ির দিকে গেলাম। বাড়ির দিকে যাওয়ার পরে সেদিন রাতের বেলা, আমি রাতে কিন্তু একাই ঘুমাই, আমার বউ লিপি কিন্তু আমার কাছে আসে না। রাতের বেলায় হঠাৎ করে মনে হলো যে এইটাই তো মানুষের জীবন ভাঙবে, ঘুরবে, আবার জীবন শুরু হবে, জীবন তো কোনো খেলনা নয়, এটা তো বাস্তবতা। তো আমি একটা কাজ করি, যেহেতু আমি লিপিকে বিয়ে করছি, বিয়ে করার পরে আমার আব্বা আম্মাকে একটা মিথ্যে প্রলোভন দেখিয়ে লিপিরে আমার কাছে বিয়ে দিয়ে আমার পড়াশোনাটা শেষ করলো, আমার জীবনটা শেষ করলো, আমি আমার শেষ জীবনটাকে ওখান থেকে আবার মোড় ঘুরাবো। হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে লিপির যে দুইটা বোনকে পড়ানোর জন্য লিপি লজিং মাস্টার খুঁজতেছে, মাইশা লজিং মাস্টার খুঁজতেছে, আমি মাইশাদের বাড়িতে লজিং মাস্টার হিসাবে চলে যাব। লজিং মাস্টার হিসাবে গিয়ে আমি মাইশার যে দুটো ছোটো বোন আছে এগুলো আরও পড়াবো, এবং পুনরায় আমি মাদ্রাসায় আবারও ক্লাস 9-এ ভর্তি হব, অথবা আমি আমারও পরীক্ষা দিব, মানে আপনার দাখিল পরীক্ষাটা দিব। পরীক্ষাটা দেওয়ার পরে আমি নিজের পায়ে দাঁড়াবো। জীবনের যে সময়টুকুন চলে গেছে বা যেভাবে আমি অপমানিত হয়েছি, এসবের মায়া আর পড়ে থাকবো না, এসব চিন্তা করে আর নিজের জীবনের ভাড়াটা বাজাই দিব না, যা হবার তা হয়েছে। তার পরের দিনে আমি বিকেলবেলা আবারও মাইশাদের ওই দিকে গেলাম। তো দেখলাম যে একইভাবে ওর বোনদেরকে নিয়ে খেলতেছে, ওই মাদ্রাসার পিছনেই কিন্তু ওদের বাড়ির পিছনে ওরা খেলতেছে। পরে আমি বললাম, মাইশা, পরে আমার এদিকে খুব খুশি হলো, ডাকলো যে আলী ভাই এদিকে আসেন। পরে গেছি, আমি বললাম যে দেখো, তুমি তো আমার কালকে একটা কথা বলছিলা তোমার বোনদেরকে পড়ানোর জন্য লজিং মাস্টারের বিষয়ে, তো আমি না এই বিষয়ে তোমার সাথে একটু কথা বলতে চাই। পরে বলে, ভালো কথা বলেন, সমস্যা নাই, কি বলবেন বলেন, পাইছেন মাস্টার? আমি বলি, মাস্টার পাইছি, আসলে তোমাকে আমি কি বলবো, আমার যে কোনো একটা পারিবারিক সমস্যার কারণে
আমি আমার পড়াশোনাটা বন্ধ করে দিয়েছি আর কি। তো তুমি যদি আমাকে বলো আমি পুনরায় আবারও আমার পড়াশোনাটা শুরু করব। তো হাসতেছে, হাসতে হাসতে বলে আমি বললে করবেন মানে? আমি বললাম না, তুমি যদি তোমাদের বাসায় যে লজিং মাস্টার খুঁজতেছ সেই মাস্টার হিসেবে যদি আমাকে রাখো, আমি তোমার বন্ধুদেরকে পড়াবো এবং আমি আবার পুনরায় মাদ্রাসায় পরীক্ষাটা দিব। লিপি আপনার মাইশা কিন্তু পরীক্ষা দিছে, ও কিন্তু পাশ করে নাই, মানে পরীক্ষায় ফেল করছে, এরপর ও নিজেও পড়াশোনা করে না। তা আমারে বলে যে তাইলে তো খুব ভালোই হয়, আপনি আমার ক্লাসমেট মানুষ, আমার বন্ধু মানুষ, আপনি তো খুব ভালো, তাহলে তো সমস্যা নাই, তাহলে আমাদের বাড়িতে থেকে আপনি আমার বন্ধুদেরকে পড়ান এবং আপনি আবার পরীক্ষা দেন, আপনার যেহেতু পারিবারিক অবস্থা একটু দুর্বল। আমি বললাম তাহলে কি এখন তোমার আম্মুর সাথে কথা বলবো? বলে আম্মুর সাথে কথা বলার দরকার নাই, আপনি কালকে চলে আসেন, আপনার বেডিংপত্র যা যা আছে যেগুলো নিয়ে আপনি থাকবেন এই সব কিছু নিয়ে আপনি চলে আসেন, আপনার কালকের চিন্তা করার দরকার নেই, আমার আম্মুকে আমি ম্যানেজ করবো, বা যেটা বলার আমি বলবো, আপনি কালকে চলে আসেন। তাই আমি বললাম দেখো এটা শিওর তো? ও বলে হ্যাঁ শিওর, কোনো মানে এটা নিয়ে কোনো কথা নাই। পরে রাতের বেলায় আমি ফিরে গেলাম, তাদের বাড়ি থেকে ফিরে আম্মুর কাছে গেলাম, মায়ের বললাম যে মা, আমার জীবনটা তো অনেক ক্ষতি হয়ে গেল, অনেক নষ্ট হয়ে গেল, এবং যা হবার তা তো হয়েছেই, জীবনটা তো আর ঘুরে দেওয়া সম্ভব না। এখন আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমার এরকম আমি ওই গ্রামে আমি লজিং মাস্টার হিসাবে যাব, আমি পুনরায় আবারও দাখিল পরীক্ষাটা দিব। আমার আম্মা বলতেছে তুই বিয়ে করছিস, তোর বউ আছে, এখন তোর বউ তোর যদি অনুমতি না দিতে কেমনে যাবি? আমি বললাম মা তোমার কি মনে হয় যে লিপি এখনও আমার বউ আছে? ও ওর চাচাতো ভাই নাজমুলের সাথে ঘুমায়, নাজমুলের সাথে থাকে, গ্রামের এটা সবাই জানে, এরপরও সে আমার বউ হিসেবে থাকে কেমন করে? মা আমার বলে বাবারে কলমা কাবিন করে বিয়ে হয়েছে। তাই আমি বললাম হ্যাঁ কলমা কাবিন করে বিয়ে করছে, আমি তোরে ছাড়তেও পারি না, এখন আমার কাবিনের টাকা দেওয়া লাগবে ওরে ছাড়তে হলে, আমি তোরে ছাড়তেও পারি না, আর ওর সাথে থাকা কি সম্ভব? তোমার কাছে কি মনে হয় যে আমি ওর সাথে থাকতে পারবো? আমার আম্মা তখন খুবই দুঃখ করে বলে বাবারে তোর জীবনটা বুঝি আমরা নষ্ট করে দিলাম। তো যাই হোক, তুই আবার যেই উদ্যোগ নিয়েছিস বা যেই সিদ্ধান্ত নিয়েছিস তা ওই সিদ্ধান্তে তুই প্রলোভিত হ। আমার ওই ছোটো বোনটা কিন্তু তখন একদম বিয়ের বয়স, যেটা আমার ইমিডিয়েট ছোটো ওইটা। পরে আমারে বলে তুই একটা কাজ কর, ঠিক আছে তুই যা ওদের বাড়িতে গিয়ে তুই পড়াশোনা কর। তো পরের দিন এরপরও লিপি আসছিল সকালবেলা আমাদের এখানে কি একটা কারণে, আসার পরে আম্মা ডাক দিয়ে লিপিরে বললো যে এই ঘটনা, আলী হোসেন তো লজিং যাচ্ছে, ওইখানে থেকে ও পড়াশোনা করবে, তুই কি বলিস? ওরে বলে ও আমার আম্মারে বলতেছে আপনার ছেলে লজিং যাবে না বিয়ে করবে, ওর ইচ্ছা, যা খুশি তাই করতে বলেন, ওইসব কথা আমারে বললেন না। মানে পাশা ঘুরেইয়া আমাদের বাড়ি থেকে আবার চলে গেছে ওদের বাড়িতে, কারণ ওর তো একরকম নাজমুল আছেই, ও আর আমার নিয়ে টেনশন করার কোনো কারণই নাই। যখনই প্রয়োজন হচ্ছে নাজমুল ওদের ঘরে আসতেছে, এবং এই বিষয়গুলো ওর মা জানে, মানে লিপির মা জানে, জানার পরেও তিনি কোনো কিছু বলে না, মানে নাজমুলকে কোনো কিছুই বলে না। তো যাই হোক, ও ওর মতো করে চলে গেছে, ও তো আমার টেম্পোরারি বউ হিসাবে রয়েই গেল। পরে আমি চলে গেলাম আপনার লজিং বাড়িতে যাওয়ার পরে পরের দিন সকালে লজিং বাড়িতে যাবো, আমি আমার বেডিংপত্র সব কিছু নিয়ে রওনা দিলাম। দুপুরের মধ্যে ওদের বাড়িতে পৌঁছাইলাম, পৌঁছানোর পরে ব্যানগাড়ি দিয়ে গেছিলাম আর কি, ব্যানগাড়ির মধ্যে সব কিছু উঠাইয়া বইপত্র মানে বইটি আমার যা ছিল ওই সব কিছু নিয়ে আবার গেছি। তো যাওয়ার পরে আমি ডাক দিলাম, ডাক দেওয়ার পরে একটা মহিলা বেরিয়ে আসছে, একটা মহিলা। তো আসার পর আমার বলতেছে কি আপনি? আমি বললাম আমার নাম আলী হোসেন। বলো ও আচ্ছা আপনি আলী হোসেন, আসেন বাড়ির দিকে আসেন। পরে বাড়ির দিকে নিল পরে আমায় তখন ঘরটা দেখাই দিল যে আপনি এই ঘরে যান, ওদের মানে নিজের ওরা থাকার ঘর থেকে সামনে একটা ঘর। তো সেই ঘরে আমি তখন আমার বেডিংপত্র সব কিছু ঢুকাইতেছি, ওই সময় হঠাৎ করে কোত্থেকে জানি মাইশা আসছে। মাইশা এসে বলে কী ব্যাপার মাস্টার চলে আসছেন? আমি বললাম হ্যাঁ। তো মাইশা তখন তার কাছ থেকে ব্যানগাড়ি ভাড়াটা দিয়ে দিল, যদিও আমি দিতে যাচ্ছিলাম, ও আমাকে বলে যে না আমি দিয়ে দিই। তো ও ব্যানগাড়ি ভাড়া দিল, ব্যানগাড়িওয়ালা তখন চলে গেল। পরে মাইশা আমারে বলতেছে কী ব্যাপার মাস্টার, মন খারাপ নাকি? আমি বললাম যে না মন খারাপ না, মন খারাপ হবে কেন? তোমার মতো একটা ভালো বন্ধু যেই ছেলের জীবনে আছে তার কি আর মন খারাপ হওয়ার কোনো উপায় আছে? তা আমাকে বলে বাহ আপনি খুব ভালো কথাও বলতে পারেন। তাই বললাম আচ্ছা একটা মহিলা আসলো, এসে আমাকে ঘরটা দেখাই দিল, ওই মহিলাটাকে বলে ওইটা আমার মা। আমি বললাম তোমার মা? বলে হ্যাঁ আমার মা। আমি বললাম ও মা এত ইয়াং কেন, মানে দেখে মনে হচ্ছে তোমার মানে এরকম যে তোমার বড় বোন। ও আমাকে বলে হ্যাঁ আমার এটা সৎ মা, আমার আপন মা নাই। আমি এই প্রথম জানি যে ওর আপন মা নাই। আমি বললাম মানি? বলে আমার আপন মা তো অনেক বছর আগেই মারা গেছে, আমি ছোটো থাকতেই মারা গেছে। তো পরে আমার আব্বা আবার বিয়ে করে, এবং বিয়ে করার পরে আমার এই দুইটা বোন হয়, দেন এই দুইটা বোনের সাথে আমার বয়সের অনেক পার্থক্য। আমি বললাম হ্যাঁ তাও তো ঠিক, তো এটা তোমার সৎমা? ও বলে সৎমা না, আমার সৎমায় লোকে বলে, কিন্তু আমার মা আমার বান্ধবী একরকম। তো আমি বললাম যাই হোক ভালো, আলহামদুলিল্লাহ একটা ভালো ফ্যামিলিতে আমি আসতে পারছি। তো আমার তখন খাওয়া দাওয়া করালো, খাওয়া দাওয়া করলাম, করে সুন্দর পরে ওর বোনদেরকে নিয়ে পড়তে বসছি। তা আমি ওর বোনদেরকে পড়াই, ছোটো দুইটা বোন আছে, দুইটা বোনের পড়াই। তো মানে আমার এই মাইশা আমার পাশে বসে থাকে।
ও সবসময় আমার পাশে বসে থাকে, ও দুষ্টুমি করে, এটা ওইটা করে, ও গান টান শোনে, মোবাইল টিপি টুপি করে, মানে ওর মতো করে দুষ্টুমি করতেছে। তো আমি ওই মানে বাবু দুইটারে পড়াইতেছি, বাবু দুইটাও কিন্তু অনেক ভালো, মানে আমার কথা শোনে, আমি যেমনি পড়াই এমনিই পড়ে। এরকম করে করে প্রায় আমি ওদের বাসায় 15 থেকে 16 দিনের মতো ছিলাম। তো 15-16 দিনে আমি আবার ওই মাদ্রাসায় কথাবার্তা বলে মাদ্রাসায় আবারও ভর্তি হয়েছি, ক্লাস 9-এ ভর্তি হয়েছি, যেহেতু আমি ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করি নাই। তো মাদ্রাসায় আবারও ক্লাস 9-এ ভর্তি হয়েছি এবং ভর্তি হয়ে আমি আবারও পড়াশোনা শুরু করছি নতুন করে। পড়াশোনা করতেছি, ওদের বাড়িতে থাকতেছি, এইভাবে প্রায় মাস দেড়েকের মতো কেটে গেল। তো মাস দেড়েক কেটে যাওয়ার পরে একদিন সন্ধ্যার আপনার প্রায় এশার নামাজের পরে হঠাৎ করে আমার মাইশা ডাকতেছে যে আলী ভাই একটু বেরিয়ে আসেন, একটু কাজ আছে। তখন বৃষ্টি পড়তেছে, গুড়ি বৃষ্টি পড়তেছে। তা আমি বললাম যে কী কাজ? বলে আমরা পুকুরে মাছ ধরবো, চলেন। আমি পুকুরে মাছ ধরবো? আমি তো কখনো পুকুরে মাছ ধরি নাই, আমি গরিব হতে পারি কিন্তু কখনো আমাদের নিজেদের পুকুরও নাই, আর কখনো পুকুরে মাছও ধরি নাই। আমরা বলতেছে আসেন না পুকুরে মাছ ধরবো, মানে পানি আসতেছে জমিন থেকে, পুকুরে মাছগুলো সব উঠে চলে যাচ্ছে। তো আপনারা যারা গ্রামের মানুষ তারা বুঝবেন যে পুকুরের একটা সাইড পানি ছেড়ে দেওয়া হয় এবং ওই পানি যদি মানে আপনার জমিন থেকে পুকুরের মধ্যে পড়ে, সেখান থেকে পুকুর থেকে কিছু মাছ উপরের দিকে উঠে, মানে পুঁটি মাছ, তারপরে বিভিন্ন ধরনের যেই মানে দেশীয় মাছগুলো আছে ওই মাছগুলা। তো এটা কিন্তু আমি এর আগে কখনোই করি নাই। তো ও যখন এইভাবে পানি ছাড়ার পরে মাছগুলো উজে নিচ থেকে উপরের দিকে উঠতেছে, খুবই মানে সুন্দর লাগতেছিল আর কি, একদম দেখার মতো একটা দৃশ্য। আমি তখন এক একটা করে মাছ ধরতেছি, মাছ ধরে আমি ব্যাগের মধ্যে ঢুকাচ্ছি বা ওর যে টুকরি আছে ওটার মধ্যে রাখতেছি। তো আমরা অনেকগুলো মাছ ধরলাম আর কি। তো মাছ ধরার পরে উঠে আসলাম, আসার পর ও বলতেছে আমার আম্মা তো আজকে অসুস্থ, চলেন দুজনে মিলে মাছগুলো কেটে ফেলি। তো ওর সাথে আমি মানে মাছগুলো কাটাকাটি করতেছি এবং ও বলে যে মাছ তো কাটা হয়েছে, রান্না করি, একসাথে খাবো নি। তাই আমি বললাম ঠিক আছে তুমি রান্না করো, আমি বসছি। তো ও রান্না করতেছে, আমি বসে আছি পাশে। তো ওর আব্বা আবার বিদেশে থাকে, ওদের ওই বাড়িতে কেউ থাকে না, ও ওর মা আর ওর ছোটো দুইটা বোন, এরাই। ওর বাবা বিদেশে থাকে অনেক বছর, যদিও এর দাদা দাদি আছে কিন্তু তারা আলাদা থাকে, মানে ওর আরও চাচারা আছে, মানে আলাদা বাড়িতে থাকে, ওই চাচাদের সাথে ওর দাদা দাদি থাকে, ওর মা আলাদা এদের সাথে থাকে। তো যাই হোক, একটা পর্যায়ে তখন হলো কি যে ও এরকম করে রান্না করতেছে আর আমারে বলতেছে ইস আপনি যদি আমার স্বামী হইতেন তাহলে ভালোই হইতো, এরকম করে হাসতে হাসতে বলতেছে। আমি বললাম যে কেন, আমি তোমার স্বামী হইলে ভালো হইতো কেন? পরে ওই যে না, যেমনি আমার মাছগুলারে কুইটা দিলেন, কোনো ছেলে তো আজকাল বউয়ের মাছ এভাবে কুটে দেয় না, এবং মাছ কাটার পরে একইভাবে আপনি হচ্ছে আমার পাশে বসে বসে আমায় রান্না করতেছে, আপনি আমাকে সাহায্য করতেছেন। তো এরকম স্বামী স্ত্রী তো আসলে এখনকার সমাজে পাওয়াই যায় না। তো এই জন্য বলতে আসি আর কি যে আপনি অনেক ভালো মানুষ যে আপনি আমার পাশে এরকম করে বসে আছেন। যাই হোক, তো দুজনে অনেক দুষ্টমি করলাম। এরই মাঝে রাত অনেক হয়ে গেছে, প্রায় মধ্যরাতের কাছাকাছি রান্নাবান্না হলো, এবং রান্নাবান্না হওয়ার পরে ও আর আমি দুজনেই খাইতে বসলাম। পুঁটি মাছের ঝোল আর গরম ভাত দিয়ে মোটামুটি পেট ভরে ভাত খাইলাম, একদম পেট ভরে ভাত খাইলাম। খাওয়ার পরে খুব ভালোও লাগলো। আমি বললাম তাইলে আমি এবার মাইশা ঘুমাইতে যাই? ও বলে হ্যাঁ যান। তা আমি তখন ঘুমাইতে চলে গেলাম। সকালে উঠে যথারীতি আমি আমার কাজ করতেছি, কিন্তু এরপর থেকে মাইশা যিনি আমার দিকে একটু কেমন করে তাকাচ্ছে, মানে ওর তাকানি, ওর কথাবার্তা, মানে সব কিছুর মাঝে কেমন জানি একটা পরিবর্তন আমি পাচ্ছি। যে ও আমাকে অনেক যত্ন করতেছে, অনেক বেশি টেক কেয়ার করতেছে, যেটা আসলে ওর কাছ থেকে আমি কখনোই আশা করি নাই। মানে এত যত্ন, এত টেক কেয়ার, যত্নর আমি কিছুটা কথা বলি, যেমন এরকম হয় যে আমার কাপড় চোপড়ও ধুয়ে দিতেছে, আমার ময়লা কাপড় চোপড় ধুয়ে দেয়, আমার জন্য গরম গরম খাবার রান্না করে, এবং একটু থেকে একটু হলে ও আমার শরীর ম্যাসাজ করতে শুরু করে। মানে একটু বেশি টেক কেয়ার যাকে বলে আর কি, এরকম একটু বেশি টেক কেয়ার করতেছে। তা আমি তো আর ওর কিছু বলি না, ও টেক কেয়ার করে এবং আমি সেই টেক কেয়ারও উপভোগ করতেছি, খুব মজাই লাগতেছে। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল, এবং ওর চোখে মুখের দিকে তাকালে বোঝা যায় যে ও আসলে আমার কিছু বলতে চায়, মানে ওর ভিতরে কোনো লুকিয়ে থাকা কোনো কথা আমাকে বলতে চায় কিন্তু বলতে পারে না, মানে বারবার বলতে চায় কিন্তু বলতে আসলে কেমন যেন ও পিছু হাঁটে। এমন করে বেশ কয়েকদিন কেটে গেল। কয়েকদিন কেটে যাওয়ার পরে আমার কিছু, তখন কিন্তু মোবাইল ফোন অ্যাভেলেবেল, মানে সবার হাতে হাতে মোবাইল ফোন। আমার কাছে কিন্তু মোবাইল ফোনটা নেই, আমি মোবাইল ফোন চালাইও না, কারণ গরিব মানুষ, পড়াশোনা করতেই কষ্ট, এর উপর আবার মোবাইল ফোন কে কিনে দেবে, মোবাইল তো নাই। পরে ওকে আমারে বললো যে আপনি একটা মোবাইল ফোন কিনতে পারেন না, আমারে বলে। আমি বললাম যে মোবাইল ফোন কিনবো কেমনে, আমার তো টাকা পয়সা নেই, আমি কি টাকা পাবো কোত্থেকে মোবাইল কিনবো? এর 2 দিন পর ওর তখন হঠাৎ করে আমার একটা মোবাইল ফোন কিনে দেয়, এই আমার বউ মাইশা, আপনার ফ্রেন্ড মাইশা। তো একটা মোবাইল ফোন কিনে দেয়। আমি চাই নাই, যদিও বলছি যে আমার প্রয়োজন নেই, আমি মোবাইল দিয়ে কী করবো, আমি তো তোমাদের বাসায় থাকি, তারপরেও জোর করে একটা মোবাইল ফোন কিনে দিয়েছে। তো মোবাইল ফোনটা কিনে দেওয়ার পরে ওই সময় আপনার ও তখন ওদের ঘরে ঘুমাইতো, আমি আমার এখানে ঘুমাইতাম, ও আমার রাতের বেলায় কল দিত। তা কল দিয়া অনেকক্ষণ কথা বলতো। আমি বললাম যে আমরা তো সারাদিনে একসাথে থাকি, একই ঘরে থাকি, তারপরও রাত জেগে কেন কথা বলতে হবে?
এরকম করে কথা বলতে বলতে আমি কিন্তু বুঝতে পারতাম যে ও আমারে পছন্দ করে বা আমার সাথে একটা সম্পর্ক তৈরি করতে চায়, ও আমাকে ভালোবাসে, কিন্তু হয়তো এই ভালোবাসার কথাটা ও ডিরেক্টলি বলতে পারতেছে না। এভাবে ওর ভিতরের কষ্টটা আমি বুঝতেছি যে ও আমাকে ভালোবাসতেছে এবং তিল তিল করে আমার প্রতি ওর ভালোবাসা বেড়ে যাচ্ছে। যদিও মুখে প্রকাশ করে না, কিন্তু ভালোবাসার পরিমাণ বাড়তেছে। একটা সময় হঠাৎ করে মনে হলো যে আমার অন্ধকার জীবনে হঠাৎ এই মাইশা আলো নিয়ে আসছে। মাইশার আলোতে আমার জীবনটা আলোকিত হয়েছে। এখন যে ও আমাকে একটু একটু করে ভালোবাসতেছে, ও তো আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানে না, যে আমার বাড়িতে বউ আছে, এগুলো তো ও জানে না। এখন যদি এসবও জানতে পারে তাহলে ও মনে কষ্ট পাবে। ওই সময় হয়তো ওর ভালোবাসা আরও বেড়ে যাবে। তো যেহেতু বলতেছে না, বা আমি যেহেতু বিষয়টা বুঝতেছি, আমি তারে আমার জীবনের বিষয়গুলো জানিয়ে দিই, তার কাছে আমি কোনো কিছু লুকোচুরি না করি। এরকম করতে করতে একদিন রাতের বেলায় তা ওইরকম আমি ওর বোনেরে পড়াইয়া খাওয়া দাওয়া করে শুয়েছি, দেখলাম যে জানালা দিয়ে প্রচুর পরিমাণের আপনার চাঁদের আলো ঢুকতেছে ঘরের মধ্যে। একদম নিখুঁত চাঁদের আলো, হয় না কিছু, একদম আকাশ খুব ফর্সা ছিল। পরে আমি আমার ঘরে একটা মোড়া ছিল, ওই মোড়াটা নিয়ে আমি তখন উঠানের মধ্যে গেলাম, উঠানের মধ্যে বসে আছি। তো আমি যেখানে বসেছি এক পাশে হচ্ছে লিপিদের ঘর, ওরা আপনার মাইশাদের ঘর ওরা থাকে, এবং অন্য পাশে হচ্ছে আমার ওই ছোট্ট ঘরটা, যে ঘরটা আমাকে দেওয়া হয়েছিল। তো হঠাৎ করে মাইশা জানালা খুলছে কোনো একটা কারণে, খুলে দেখতেছে আমি এখানে বসে আছি। আমারে দেখার পরে ও বলতেছে, কী ব্যাপার মাস্টার, ঘুমাবেন না? আমি বলি, ঘুম আসতেছে না। পরে বেলা আসবো? আমি বলি, মন চাইলে আসো। তা ও তখন আসছে। ওর মাও কিন্তু এই বিষয়টাতে কিছু মনে করতো না, ওর মাও খুব ফ্রি ছিল আমাদের সাথে। পরে আসার পরে ও আমার পাশে বসে বলতেছে, কী ব্যাপার আলী ভাই, ঘুম আসতেছে না, মন খারাপ, বাড়িতে যাবেন? আমি বললাম, আরে না, বাড়িতে যাব কেন, আমার বাড়ির চেয়েও বেশি সুখ তো এখানে। আমি তোমাদের সাথে থাকলে অনেক ভালো থাকি, তোমার বোনেরা তোমরা অনেক ভালো, তোমাদের সাথে আমার সময়টা অনেক ভালো কাটে। আমার আম্মুর সাথে তো বা আমার পরিবারের সাথে আমার সময়টা তো ভালো কাটে না। তো আমাকে বলতেছে যে তারপর আপনার মনটা মনে হয় খুব খারাপ, কী হয়েছে? আমি তখন আমার বোনগুলার কথা বললাম যে, দেখো মাইশা, এরকম আমার 4টা বোন, এবং আমার বোনগুলার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, ওদেরকে বিয়ে দিতে পারতেছি না, খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছি, এই বিষয়গুলো নিয়ে খুব টেনশন করতেছি। এরকম করতে করতে ও আমার সাথে আমার বোনেদের বিষয় নিয়ে কথাবার্তা বলে, এবং কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে ও একটু করে আমার শরীরের সাথে গ্যাসার জন্য চেষ্টা করে। ও তো পাশাপাশি বসে আছে, আমার হাতের মধ্যে ওর মাথা লাগানোর জন্য ট্রাই করতেছে, বা এই জিনিসটা আমি বুঝতেছি। তো ওই কথার প্রসঙ্গে থাকতে থাকতে আমি ওরা জিজ্ঞেস করলাম, মাইশা, এখন তো গভীর রাত, শুধু মানুষ নয়, গাছপালাগুলো পর্যন্ত ঘুমিয়ে গেছে, তোমার একটা কথা বলবো, তুমি কি আমাকে সঠিক উত্তর দিবা, এবং আমার সাথে রাগারাগি না করে কি সত্য কথাটা আমাকে বলবা? ও আমারে বলে, হ্যাঁ বলবো না কেন, অবশ্যই বলবো, সত্য কী কথা, আমি তো তোমার কাছে কোনো কথা লুকাই না, এবং তুমি তো শুধু আমাদের বাড়ির লজিং মাস্টার না, তুমি আমার ক্লাসমেটও, আমরা একসাথে পড়াশোনা করেছি, আমাদের মাঝে অনেক ভালো স্মৃতি আছে, তা সমস্যা নাই, বলো কী কথা। আমি বললাম, মাইশা, সত্যি করে বলো তো, তুমি কি আমাকে পছন্দ করো? এটা বলার পরে ও তখন নিচের দিকে তাকায় আছে, তাকায় বলতেছে, আচ্ছা আমি চলে যাই, ঘুমাবো, পরে কথা বললাম। বলে, শোনো, যাই হোক, আমার কথা কিন্তু শেষ হয় নাই, তুমি কোথায় যাচ্ছ? এখানে বসো, আমার কথা শেষ হোক, এরপরে তুমি যাবা। ও আমাকে বলতেছে, না, রাত্রি অনেক গভীর হয়ে গেছে, আমি চলে যাই, হয়তো মা উঠে যেতে পারে। আমি বললাম, তোমার মা যদি উঠে তাহলে সমস্যা কী? তোমার মা তো কতই দেখছে আমি কত দুষ্টামি করছি, কত কিছু করছি, তোমার মা তো কখনোই কোনো কিছু বলে নাই। ও বলে, না, কখনো বলে নাই, বলতেও বা কতক্ষণ, আম্মু তো মাইন্ড করে ফেলবে। আমি বলি, শোনো, তুমি আমার অন্তত এই প্রশ্নের জবাবটা দিয়ে যাও যে তুমি আমাকে ভালোবাসো কিনা। ও আমাকে বলে, দেখেন, আমি তোমাকে ভালোবাসি কি না, এটা আমার চেয়েও তুমি ভালো করেই জানো, তুমি ভালো করেই জানো যে আমি তোমাকে ভালোবাসি কিনা। আমি তখন বললাম, আমি কিভাবে জানবো? আমি তো কোনো জ্যোতিষীও না, কোনো খোনারও না, আমি কি করে জানবো যে তুমি আমাকে ভালোবাসো? ও আমাকে বলে, ভালোবাসি এটা কখনো মুখে বলতে হয় না, আর ভালোবাসা প্রকাশের বিষয় না, ভালোবাসা অনুভবের বিষয়। এটা বলেও তখন উঠে চলে যায়, আমি ওকে আটকাইতে পারি না। তো ওর ওই কথাগুলোতে আমি ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ, 100% ও আমাকে ভালোবাসে। তো যাই হোক, সেই রাতটা আমি কোনো মতো এসে কাটাইলাম। পরের দিন আমি এবার মাদ্রাসাতে গেলাম, মাদ্রাসা থেকে আসলাম। আসার পরে আমি একটু ওর কাছ থেকে দূরে সরে থাকতেছি, যেমন ও আমার কাপড় চোপড় ধুইতে নিলে আমি বকাবাধ্য করে, দরকার নাই, আমারটা আমি ধুইতে পারবো, এরকম করে। যাই হোক, একইভাবে হচ্ছে সেই দিনটাও কেটে গেল। এর পরের রাতে একইভাবে আমি আবারও ওদের ওই উঠানে এসে মরার মধ্যে বসলাম, মনটা খুব খারাপ হয়ে আছে। এবং ওই দিন মাইশা আমাকে কোনো কিছু না বলে ও তখন ওর ঘর থেকে উঠে আসছে, গতকালকে রাতের মতো আজকে রাতেও উঠে আসছে, আইসা আমার পাশে মোড়া নিয়ে বসে বলতেছে, কি আলী ভাই? আমি বললাম, ভাইও বলো, আবার প্রেমিকাও ভাবো। ও তখন হাসতেছে, বলতেছে, আমার কিছু ভাল লাগে না, ঘুম আসতেছে না। আমি বললাম, মাইশা, কালকে তো তুমি চলে গেলে, আমি তোমার সাথে কিছু কথা বলার ছিল, বলতে পারি নাই, কথাগুলো আমি তোমাকে এখন বলতে চাই, এবং তোমার ক্লাসমেট হিসাবে, তোমার বন্ধু হিসাবে তোমাকে অনুরোধ করব,
যে আমার কথাগুলো শেষ পর্যন্ত তুমি শুনবা, তুমি কিন্তু আমার কথা শেষ হওয়া ছাড়া কিন্তু যাবা না। আমাকে বল আচ্ছা ঠিক আছে যাবো না, সমস্যা নাই, বলেন কি বলবেন, আজকে আমি শুনবো। আমি বললাম তুমি আমার সম্বন্ধে কতটুকু জানো? ও তখন আমাকে বলতেছে জানি তো, আপনারা 4 বোন 1 ভাই, আপনার বাবা আছে মা আছে, সবই তো জানি, কি জানি না। আমি বললাম আমরা 4 বোন 1 ভাই, আমার বাবা আছে মা আছে, শুধু কি এটুকুই জানো? এটুকুর বাইরে আর কিছু জানো? ও বলে না, এটুকুর বাইরে তো আসলে আর কোনো কিছু জানি না। কেন, এর বাইরেও কোনো কিছু আছে কিনা? আমি বললাম হ্যাঁ, এর বাইরে সবচেয়ে বড় একটা সত্য লুকিয়ে আছে, সেটা হচ্ছে এর বাইরে আমার ঘরে আমার একটা বউ আছে। এবং এটা বলার পরেই মানে হঠাৎ করে মানে আমি খেয়াল করে দেখলাম যে ওর মনটা মানে এমন করে ভেঙে গেল, মনে হয় আসমানটা ভেঙে গেলে যেমন অবস্থা হয়, চোখের পানি চলে আসলো মুহূর্তে। ও তখন আমার দিকে তাকায় বলতেছে দুষ্টুমি করতেছেন? আমি বললাম আরে না, দুষ্টুমি করবো কেন, যেটা সত্য সেটাই বললাম। বলার পর ও তখন চলে যাচ্ছে, মানে উঠে চলে যাবে। আমি মুহূর্তে ওর হাতটা ধরে ফেলছি, মানে ওর হাতটা খপ করে ধরছি, ধরে বলতেছি মাইশা আজকে তো বলেছি আমার কথা শেষ হওয়া ছাড়া তুমি যেতে পারবা না, এবং তুমিও বলছে যাবা না, আমার কথা তো শেষ হয় নাই। ও বলে আর কোনো কথা আপনার সাথে আছে বা আছে বলে তো আমার কাছে মনে হয় না। আপনি বিয়ে করছেন, আপনার বাড়িতে বউ আছে, এরপরে তো আর কোনো কিছু থাকতে পারে না, মানে এরপরে কি আর কোনো কিছু থাকতে পারে আপনার মনে হয়? আমি বললাম হ্যাঁ, এরপরেও অনেক কিছুই থাকতে পারে, এরপরের কথাগুলো তোমাকে শুনতে হবে। ও আমাকে বলতেছেন আমার ভাল লাগতেছে না, আমার মাথা ঘুরাচ্ছে, আমি হয়তো এখানে সেন্সলেস হয়ে যেতে পারি, আমি ঘরে যাবো, একটু শুভ। আমি বললাম না, তুমি শুইবে ঠিক আছে, কিন্তু আমার কথা শেষ করে তারপরে যাবা, আমার কথা শেষ হওয়া ছাড়া তুমি যেতে পারো না, তুমি এখানে বসো, কথা শেষ হোক তুমি এরপরে চলে যাও। আমাকে বলতেছে দেখেন আমার ভাল লাগতেছে না, খুবই খারাপ লাগতেছে, প্লিজ। আমি বললাম না বসো। জোর করে আমাকে বসালাম, বসায় বলতেছি যে মাইশা আমার বউ আছে সত্যি, আবার বউ নাই সেটাও সত্যি। আমাকে বলে বউ আছে নাই মানে কী ধরনের কথা? আমি তখন পুরোটা স্টোরি তারে বললাম যে আমরা যে একসাথে পড়াশোনা করছি মাদ্রাসায়, দাখিল পরীক্ষা দেওয়ার আগে আমি হঠাৎ মাদ্রাসা থেকে চলে গেছি। কেন চলে গেছি এটা হয়তো তুমি জানো না, বা তুমি এটাকে জানার চেষ্টা করো নাই। মূলত বিষয় হচ্ছে এইটা যে আমার পরিবার আমাকে এমনি এমনি বিয়ে করাইছে, তা বিয়ে করানোর পরে আমার বউ আমার সাথে রাতের বেলায় এই ধরনের যৌন টর্চারগুলো আমার উপরে করতো। কী কী টর্চার করতো আমি সেগুলো তাকে বর্ণনা দিলাম যে এগুলো আমার সাথে করতো। এবং আমার জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো আছে সব ঘটনাগুলো আমি একে একে মাইশার কাছে সব কিছু বলি যে এই ঘটনাগুলো আমার সাথে ঘটেছে, এইটা আমার সাথে হয়েছে, এগুলো হয়েছে, মানে সব কিছু বলি। বলার পরে ও আমার দিকে খুব মায়া দৃষ্টিতে তাকায় থাকে এবং ওর খুবই মায়া লাগে আর কি। আমি তখন বলি যে দেখো এই অবস্থার মধ্যে আছি, তো কি আর বলবো তোমাকে, বলার মতো তো কোনো ভাষা নাই। তো যাই হোক সব কিছু তোমাকে বললাম, এরপরে তোমারটা তোমার বুঝ। এই কথা শুনো তখন ওইখান থেকে উঠে চলে গেল। তবে আমার বউয়ের সাথে আমার সম্পর্ক ভালো না, বা আমার বউ অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত আছে, আমি টাকার অভাবে ওরা ছাড়তে পারতেছি না, এই কথাগুলো শোনার পরে মাইশা কিছুটা হইলেও খুশি হয়েছে। মানে আগে যেরকম মনটা ভেঙে গেছে, কষ্ট পাইছে, কিছুটা খুশি হয়ে ও তখন ঘরের দিকে গেল। এরপর থেকে আমি খেয়াল করে দেখি যে মাইশা কেমন করে জানি ওই আগের সম্পর্কের মতোই আছে। আগে আমার সাথে যেরকম করে মিশে থাকতো, আমার কাছে আসতো, আমার সাথে কথা বলতো, এক ধরনের ঘনিষ্ঠতা হওয়ার যে একটা প্রলোভনা ছিল ওইটা আগের মতো এখনও আছে। আমার খুব কাছে আসে, আমার পাশে বসে, আমার শরীরের সাথে গিয়ে কথাবার্তা বলে। এরকম করতে করতে একদিন হঠাৎ করে বলতেছে আপনার বউটারে ছেড়ে দেন না, ডিভোর্স দিয়ে দেন। আমি বললাম ডিভোর্স দিতে তো টাকা লাগবে, টাকা দিলে না হয় ডিভোর্স দিতে পারবো। ও বলে টাকা যদি আমি ম্যানেজ করি তাহলে কি ডিভোর্স দিয়ে দিবেন? আমি বলি টাকা যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে ডিভোর্স দিব না কেন? ও বলে সত্যি তো? আমি বললাম হ্যাঁ সত্যি। বলে কাবিন কত টাকা হয়েছে? আমি বলি 3 লাখ টাকা কাবিন হয়েছে। তা বলে 3 লাখ টাকা যদি আমি দিয়ে দিই তাহলেও আপনার বউকে ছেড়ে দিবেন? আমি বললাম হ্যাঁ ছেড়ে দিব না কেন, আমার বউকে ছেড়ে দিয়ে আমি তোমারে বিয়ে করব। ও তখন বলে বাহ, আমি কি বলছি আমার বিয়ে করার জন্য? না তুমি তো বলো নাই, ঠিক আছে, কিন্তু তুমি যদি বলো আমি আমার বউকে ছেড়ে দিয়ে তোমাকে বিয়ে করার জন্য রাজি আছি। ঠিক এরপর থেকে মাইশার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক শুরু হয়, এবং সম্পর্কটা অনেকটাই ডিপে, মানে অনেকটাই গভীরে। এবং এই সম্পর্কের সূত্র ধরে প্রায় এই সম্পর্কটা হওয়ার সপ্তাহখানিক পরেই, ইচ্ছে হোক বা অনিচ্ছে হোক, মাইশার সাথে আমার প্রথম শারীরিক সম্পর্কও হয়ে যায়। আমার ঘরে আসে এবং আমার ঘরে ওর সাথে আমার এই ধরনের একটা সম্পর্ক হয়। শারীরিক সম্পর্কটা হওয়ার পরে ও মাঝে মাঝে একদিন পরে একদিন রাতেই চলে আসতো, কারণ ওর মায়ের সাথে ওর সম্পর্কটা ছিল একেবারে বান্ধবীর মতো, মানে ঘনিষ্ঠ বান্ধবীর মতো। ওর মা কোনো কিছুই মাইন্ড করতো না, আর ওর বাবা তো বিদেশে থাকতো। ঘরের মধ্যে ও ছাড়া আরও ছোটো 2টা বোন ছিল। তো এই ছোটো 2টা বোন তো সন্ধ্যার পরে ওদেরকে পড়াইতাম, ওরা ঘুমায় থাকতো। তো মাইশা বেশিরভাগ রাতের বেলায় আপনার 11টা বা 12টার দিকে আমার রুমে চলে আসতো। তো ও যে আমার রুমে আসতো এটা কিন্তু ওর মাও বুঝতো, মানে ওর সৎমাও বুঝতো, কিন্তু উনি কখনোই এই বিষয়ে কোনো কিছু বলে নাই যে কেন মাইশা আমার কাছে আসে, বা আমাকেও কখনো জিজ্ঞেস করে না যে মাইশা আপনার কাছে কেন যায়, বা মাইশা রাতের বেলায় আপনার রুমে কেন থাকে।
এইসব বিষয়ে তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে নাই বা কোনো কিছু বলে নাই, আমিও ওনাকে কোনো কিছু বলি নাই। মানে আমার মতো করে আমি আসি। এভাবে দীর্ঘ প্রায় 7 থেকে 8 মাসের মতো কেটে যায়, 7-8 মাসের মতো কেটে যায়। আমি তখন ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠে যাই। আমি সামনে দাখিল পরীক্ষা দিব, আমি দাখিল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে আসি। একইভাবে মাইশাও টাকা ম্যানেজ করতেছে। তো ও আমাকে বলতেছে যে কোনো একটা কারণে আমি আমার বাবার কাছে, ও 2 লাখ টাকা চাইছি, ওর কাছে 1 লাখ টাকা ম্যানেজ হয়ে গেছে। ও আমাকে বললো 1 লাখ টাকা ওর কাছে কিছু মানে ওর বাবার দেওয়া গয়নাকাঠি আছে, এগুলো বিক্রি টিক্রি করে 1 লাখ টাকা হয়েছে। আর 2 লাখ টাকা ওর বাবা আসলে ও যেভাবেই হোক ওর বাবার কাছ থেকে 2 লাখ টাকা ম্যানেজ করে নিবে, এবং ওই 2 লাখ টাকা ম্যানেজ করে নিতে পারলে ওই টাকাটা আমাকে দিবে, আমি যেন সেই টাকাটা দিয়ে আমার বউকে ছেড়ে দিই এবং ওরে বিয়ে করি। এরকমভাবেই একটা কথাবার্তা মানে ওর সাথে আমার হয়েছে। যাই হোক, একটা পর্যায়ে ওর বাবা তখন বিদেশ থেকে দেশে আসলো। তো ওর বাবা দেশে আসার পরে মাইশা তখন অনেক খুশি, অনেক আনন্দিত, অনেক মজা মাস্তি করতেছে ওর বাবার সাথে, এইখানে ওইখানে যাচ্ছে, প্রচুর পরিমাণের আনন্দ ফুর্তি করতেছে। ওর বাবা অনেক বছর পরে, প্রায় 4 বছর পরে বিদেশ থেকে আসছে। তো আসার পরে মাইশার বাবা মা, মাইশার ছোটো বোন, তারা সবাই মিলে আপনার ও নানু বাড়িতে যাবে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে। ও নানু বাড়িতে কোনো একটা বিয়ে আছে, বিয়েতে যাবে। তা আমারে বললো ওর মায়ের আবার কিন্তু হাঁস মুরগি আছে, মাইশার মা হাঁস মুরগি পালতো। তো আমারে বলে যে আলী ভাই, ওর মা বলতেছে যে আলী তুমি আমাদের বাড়িতে থাকো, হাঁস মুরগিগুলো তুমি সন্ধ্যার দিকে একটু খোয়ারে দিও বা আমাদের ঘর দুয়ারগুলো দেখো, আমরা 4-5 দিন থাকবো, ওইখানে থাকবো বিয়ে বাড়িতে। তো 4-5 দিন বিয়ে বাড়িতে থাকবে এটা বললো। তাই ঠিক আছে, আমি এখানে পড়ে আসি। তো আমার কাছে তো মোবাইল ফোন আছে, মাইশা আমার একটা মোবাইল ফোন কিনে দিছে। তো ওইটা দিয়ে আমি মাইশারে মাঝে মাঝে কল দিতাম, মানে রাতের বেলায় কল দিতাম, ও কল রিসিভ করতো না, মানে কল আর ধরতো না, কল দিতাম কল ধরতো না। এইভাবে 5 দিনের কথা বলে তারা টোটাল 8 দিন ওই বিয়েতে থাকে। 8 দিন ওই বিয়েতে থাকে এবং প্রচুর পরিমাণের মাইশা মজা মাস্তি করে। 8 দিন পরে মাইশা তখন আবার ওর বাবা মায়ের সাথে বাড়িতে ফিরে আসে। এবার বাড়িতে ফিরে আসার পরে মানে আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে মাইশের ভিতরে কেমন যেন একটা পরিবর্তন চলে আসছে। মানে এই 8 দিনও নানু বাড়িতে থাকার পরে ও যখন আসছে, মানে কেমন করে জানি আমার সাথে খুব বেশি একটা কথা বলে না। মানে আগে যেরকম খুব মানে মিশে কথা বলতো, ঘিসে কথা বলতো, কাছে আসতো, কেমন যেন একটু দূরে দূরে থাকতেছে। এভাবেই 2-3 দিন কাটলো। বাড়িতে আসার পরে মাঝে মাঝে ওর মোবাইলটা আমি ব্যস্ত পাইতাম রাতের বেলায়, মানে গভীর রাতে ফোনটা ব্যস্ত পাইতাম। ধরেন আপনার রাত 1টা বাজে 2টা বাজে, তো পাশাপাশি ঘরেই থাকতাম। তো রাত 1টা 2টা বাজে ওর মোবাইল ফোনটা ব্যস্ত পাইতাম, বিজি পাইতাম। তাহলে দিনের বেলা জিজ্ঞেস করতাম যে রাত 1টা বাজে তোমার মোবাইল ব্যস্ত, তোমার মোবাইল বিজি, তুমি কথা বলছিলে কার সাথে কথা বলছো? তো আমাকে বলে নানু বাড়িতে গেছিলাম, তো অনেক কাজিনদের সাথে পরিচয় হয়েছে, মামা তো ভাই বোনেরা আছে, ওরা ফোন দেয়, ওরা গ্রুপ করে কল দেয়, এই জন্য আমি আসলে তোমার খুব বেশি একটা কল দিতে পারি না বা খুব বেশি একটা কথা বলতে পারি না। তাই আমি বললাম যে না, আর তুমি আগের মতো আমার কাছেও আসো না। ও বলে আরে বোকা, এখন তো আব্বু আসছে না বাড়িতে, আব্বু বাড়িতে আসছে, এখন ধরো আমি যদি তোমার সাথে খুব বেশি একটা মিশে যাই, তোমার সাথে খুব ডিপলি গভীরভাবে কথা বলতে যাই, এটা তো আব্বু দেখলে ঝামেলা হয়ে যাবে। আর তুমি জানো না যে আমার আব্বা কতটা রাগী মানুষ, এবং আব্বু হয়তো তোমাকে বাসা থেকে বেরও করে দিতে পারে। আমরা মা মেয়ে বাসার মধ্যে থাকি, তুমি একটা ছেলে, তো এই জন্যই আমরা ওরকম করে চলতেছি। তুমি কিছু মনে করো না, আমি কিন্তু তোমার সাথেই আছি। এটাও আমাকে বললো। তো যখন এটা আমারে বললো, আমারও দৃঢ় বিশ্বাস যে না, ও আমার সাথে কখনো বেইমানি করবে না। মানে আমার ভিতরে 100% এই বিশ্বাসটা ছিল। পরে ওর সাথে ফোনে কথাবার্তা বলতাম, মাঝে মাঝে কথাবার্তা বলতাম, দেখা হলে একটু দেখা হইতো, কথাবার্তা হতো। মানে এইভাবেই সময়গুলো কাটতেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে বেশ কয়েকটা দিন, মানে বেশ অনেকগুলো দিন কেটে গেল। মানে প্রায় আপনার 8-10 দিনের মতো কেটে গেল। তবে ওই 8-10 দিন পর আমি যে জিনিসটা উপলব্ধি করতে পারলাম যে ও আমার কাছ থেকে অনেক বেশি দূরে সরে গেছে। মানে আমার কাছ থেকে এত বেশি দূরে সরে গেছে যে আমি ওকে আর আগের মতো দেখি না। মানে ও আর আমার সামনেই পড়ে না, কোনো না কোনোভাবে যদি হুট করে আমার সামনে পড়ে ও তখন চলে যায়, মানে আমাকে ছেড়ে চলে যায়। এই জিনিসগুলো দেখতেছি মানে বুঝতে পারতেছি না যে এরকমটা ও কেন করতেছে। এবং রাতের বেলায় মোবাইল লং টাইম বিজি, মানে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত ওর মোবাইলটা ব্যস্ত থাকে। তো একদিন খুবই দুঃখ নিয়ে বললাম যে মাইশা, এটা কি হচ্ছে আমার সাথে? মানে আমি তো বুঝতে পারতেছি না যে এটা কি হচ্ছে বা কি আমার সাথে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটতেছে। ও আমাকে বলে শোনো, সমস্যা নাই, আমার আব্বু কয়েকদিন পরে চলে যাবে বিদেশে, গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বললাম যে তুমি না বললা যে তোমার আব্বার কাছ থেকে 2 লক্ষ টাকা নিবা, টাকা নিয়ে তোমার 1 লক্ষ টাকা মিলে 3 লাখ টাকা আমাকে দিবা, আমি আমার বউ লিপিকে ছেড়ে দিব, এরকম না তোমার সাথে আমার কথা হলো? তো আমাকে তো টাকাটাও দিলা না, তোমার আব্বার কাছ থেকে কি টাকা নিতে পারছো? আমাকে বলে তুমি এসব নিয়ে কোনো টেনশন করো না, টাকা কীভাবে ম্যানেজ করবো এটা আমার মাথার মধ্যে আছে, এই নিয়ে তুমি চিন্তা করো না। যাই হোক, এরকম করে সময়গুলো কাটতে কাটতে মানে হঠাৎ করে ও আবার ওর নানু বাড়িতে যাবে।
মানে ওর নানু বাড়িতে যাবে। তা ও আর ওর 2টা ছোটো বোন দিয়ে ওর নানু বাড়িতে যাবে। কেন যাবে আমি বললাম কেন যাবা, ও বলে আমার নানুর সাথে ঘুরবো, এটা ওইটা মানে এক্সকিউজ দিয়ে চলে গেল। তো আমি তখন ওদের বাড়িতেই পড়ে আছি, ওর আম্মার হাঁস মুরগি দেখতেছি, এটা ওইটা দেখতেছি, ওর আব্বার সাথে মাঝে মাঝে কথা বলি। এইভাবে বেশ কয়েকদিন থাকার পরে তো তখন ওরা আবার চলে আসছে, মানে বাড়িতে চলে আসছে। আমি কিন্তু কখনো লিপির মোবাইল হাত দিয়ে, মানে আপনার মাইশার মোবাইল হাত দিতাম না, কখনো ওর মোবাইল ধরতাম না। অলওয়েজ যে মোবাইল ওর কাছেই থাকতো, ওরটা ওর কাছে, আমারটা আমার কাছে। তো ওর একদিন আমি ওর 2টা বোনকে নিয়ে আবার ওইখান থেকে চলে আসছে। 4 দিন না 5 দিন ছিল ওইখানে, ও নানু বাড়িতে 4-5 দিন পরে আবার চলে আসছে। আবার ওই 4-5 দিন আমার সাথে ফোনে একটু বেশি কথা বলছে। 4-5 দিন পরে একদিন আমি ওর বোনকে পড়াইতেছি, মানে ওর ছোটো বোন 2টারে পড়াইতেছি। তো ওর ছোটোটার বড় যে বোনটা, এটা আবার দুষ্ট, এটা বলবি মোবাইল টিপতেছে, বলে আজকে আমি পড়বো না। তা মোবাইল টিপতেছে। তো মোবাইল টিপতে টিপতে আমারে বলে, স্যার একটা জিনিস দেখবেন, এরকম করে, বড়টা একটু পাক না। আমি বললাম যে কী জিনিস দেখবো? পরে আমাকে বলে, আমার মাইশাপুর এই বয়ফ্রেন্ড দেখবেন। মানে বড়টা বলতেছে। আমি বললাম যে বয়ফ্রেন্ড মানে তোমার মাইশাপুর বয়ফ্রেন্ড পাইলো কই? বলে দেখবেন নাকি? আমি বললাম কই দেখাও তো। সাথে সাথে মেয়েটা তখন আমাকে একটা ছবি দেখাইলো। মাইশা মানে একটা ছেলের এভাবে জড়াই ধরে আছে। এই মোবাইলটা কিন্তু মাইশারে ছিল, ওর বোনের হাতে, ওর বোন গেমস খেলতেছে। তো আমি বললাম এটা কে? বলে এটা আমার মামাতো ভাই, উনি বিদেশ থাকতো, এখন দেশে আসছে। উনি ইটালি থাকে, ইটালি থেকে দেশে আসছে। আমি বললাম যে ওনার নাম কে? বলে শিহাব ভাইয়া। মানে তখন আসলে আমি নিজেকে আর ধরে রাখতে পারি না, মানে আমার বান্ধায় তখন আসমানটা ভেঙে পড়ছে। মানে কান্না করে বললাম, তোমরা আজকে চলে যাও, আমি আজকে তোমাদেরকে পড়াবো না। এই কথা বলে ওরা চলে যাচ্ছে। এমন সময় মাইশা তখন দৌড়ে আসছে আমার রুমের ভিতরে, বেশ কয়েকদিন পরেও কিন্তু সচরাচর আমার রুমে আসে না। আইসে ওর বোনের বলতেছে, তুই আমার মোবাইল ফোন আনছিস? ওর বোনে বলে, হ্যাঁ আনছি তো আপু, গেমস খেলতেছি। ওর বোন তখন ওর কাছ থেকে মোবাইল ফোনটা টান দিয়ে নিয়ে ওরা কয়েকটা থাপ্পড় লাগাই দিল। আমি তখন চুপ হয়ে গেলাম, মানে জাস্ট দৃশ্যটা দেখতেছি যে আমার সাথে কি হচ্ছে বা কেন করতেছে এগুলো। যাই হোক, তখন চলে গেল, রুমের ভিতরে চলে যাওয়ার এই ঘটনার ও কিন্তু আর আমার কিছু বলে না, বা আমিও তারা কোনো কিছু বলি নাই। আমি কিন্তু ওরা ফোন দিয়েও জিজ্ঞেস করি নাই যে এটা কি হইলো বা এটা কেন হইলো, আমি এরকম একটা জিনিস দেখছি বা এটা, কিন্তু আমি কোনো কিছু বলি না। আমি জাস্ট চুপ হয়ে গেছি আমার জায়গায়, যে আমি যেটা দেখছি মানে এটা তো আসলে আর মেনে নেওয়ার মতো না। তারপরও মেনে নিয়েছি, আল্লাহ হয়তো আমার ভাগ্যে এটাই রাখছে। ভাগ্যের নির্মম পরিহাস, না মাইনে তো উপায় নেই, মানতেই হবে, মাইনে নিয়েছি। যাই হোক, আল্লাহ কপালে যা রাখছে তাই হবে। তো এরপরে মানে তার কয়েকটা দিন পরে আমার সাথে কোনো কথা নাই, বার্তা নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে আমি ওর ছোটো বোনের মাধ্যমে বা ওদের বাড়ির মাধ্যমে শুনতে পারলাম যে মাইশার বিয়ে ঠিক হয়ে গেছে। ওই যে ছেলের সাথে ওর ছোটো বোনে আমার মোবাইলে দেখাইছিল, ওই ছেলে শিহাবের সাথে। তো ও নিজেও আমাকে কিছুই বলে নাই, বা বিয়ে যে ঠিক হয়ে গেছে বা বিয়ে ঠিক হয়ে যাচ্ছে এসব বিষয়েও আমাকে কোনো কিছু বলতেছে না। তো বিয়ে মোটামুটি কথাবার্তা ফাইনাল এবং ছেলের পক্ষ আসছে। ছেলে এসে, আমি ছেলেকে দেখছিও, ছেলে দেখতে শুনতে অনেকটা সুন্দর, লম্বা, ফর্সা, খুব সুঠাম দেহের অধিকারী। মাইশার হাতে আংটিও পরাই দিয়ে গেছে, বিয়ের দিন তারিখও ঠিক হয়েছে। তো একদিন দুপুরবেলা আমি গোসল করতেছি পুকুরে, গোসল করার পরে আসতেছি, এমন করে ওর সাথে আমার দেখা, মাইশের সাথে দেখা হওয়ার পরে আমি চলে যাচ্ছি। এর মাঝে কিন্তু আমি ওরা ব্লক করে দিছি, মানে ওর নাম্বারটা আমি ব্লক লিস্টে দিয়ে দিছি। ব্লক লিস্টে দেওয়ার পরে চলে যাচ্ছি সাইড দিয়ে চলে যাচ্ছে ওকে দেখার পর। ও বলতেছে যে আলী ভাই দাঁড়ান, চলে যাচ্ছেন যে, কথা বলবেন না? আমি বললাম যে না, কি কথা বলবো? আর হ্যাঁ, আমার একটা কথা আছে তোমার সাথে, তোমার মোবাইল ফোনটা আমি রেখে দিছি, তা মোবাইল ফোনটা আজকে রাতে তোমার বোনের কাছে দিয়ে দিব, তোমার বোন তোমারই দিয়ে দিবে। তো আমার বলতেছে যে মানে এটা কি, আপনি কেন দিয়ে দেবেন? আমি তো মোবাইল ফোনটা আপনাকে গিফট করছি, গিফটের জিনিস কি দিয়ে দেওয়া লাগে? আমি বললাম না, এটা তো আমার আর প্রয়োজন নয়, এটাতে যে ফোন দিত, হ্যাঁ সে তো আর আমার ফোন দিবে না, সে তো এখন অন্য কারোর সাথে রাতে ঘুমাবে, আমার আর ফোন দিবে না, তো আমি মোবাইল ফোনটা রেখে করবোটা কি? এই কথা বললে কান্না করতে করতে আমি তখন চলে গেলাম। অনেকটা দূর সামনের দিকে যাওয়ার পরে আমি পিছনের দিকে ফিরে তাকায় দেখলাম যে ও আমার দিকে তাকায় আছে। পরে ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকে যাওয়ার পরে সন্ধ্যার সময় ওর বোনদেরকে পড়াইতে আসছি, ওর বোনদেরকে পড়াচ্ছি। পরে ওর মানে বোন বড় যেটা, ওইটারে বললাম যে মোবাইল ফোনটা তোমার বোনের দিয়ে দিও, মানে তোমার মাইশাপুকে দিও। বলে আচ্ছা ঠিক আছে স্যার, দিয়ে দিবনি। ওই যখন মোবাইল ফোনটা নিয়ে চলে গেল, আমি তখন রাত্রে শুয়ে আছি, অনেক রাত্র, প্রায় ওই সময় রাত্রে আপনার 2টা-3টার মতো, যে ঘুমাইতে পারতেছে না, মানে চোখের পানিতে বুকটা ভেসে যাচ্ছে। মানে আমার পরিস্থিতিটা আমি পৃথিবীর কাউরে বুঝাইতে পারবো না, যে আমি ওরে এত ভালোবাসছি যে পুরো পৃথিবীটা একদিকে, ও আমার কাছে একদিকে। আমার কাছে মনে হয় যে ও যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি নিঃস্ব হয়ে যাব, আমি একা হয়ে যাব, আমার বেঁচে থাকার মানে কিছুই আর থাকবে না, মানে টোটালি যেটা, আমি আর বেঁচেই থাকতে পারবো না, এরকম কিছু একটা।
তো যাই হোক, এরপরেও মেনে নিতে হবে, হঠাৎ করে আমার জানালাতে ঠক ঠক করে কে জানি শব্দ করতেছে। তো জানালায় যখন শব্দ করতেছে আমি তখন উঠলাম, উঠা জানালা খুললাম, খুলে থেকে মাইশা দাঁড়ায় আছে। আমরা বলতেছে বেরিয়ে আসেন, আপনার সাথে আমার কথা আছে। আমি বললাম না, তুমি 2 দিন পরে অন্য কারো বউ হবা, আমি অন্য কারো বউর সাথে তো রাতের বেলায় কথা বলবো না। ও আমাকে বলতেছে আপনাকে বলছে বেরিয়ে আসার জন্য, আপনি বেরিয়ে আসেন প্লিজ, আমি আর কোনো কিছু শুনতে চাই না। আমি বললাম না, তোমার যা বলার এখানে দাঁড়াইয়া বলো। বলে এখানে দাঁড়াইয়া কথা বলতে পারবো না, কারণ আমাদের ঘর থেকে এই বারান্দাটা দেখা যায়, যে কোনো সময় আব্বু যদি উঠে, আব্বু জানালা খুললে আমাকে দেখে ফেলবে, প্লিজ আপনি আসেন। তো যখন এভাবে বলতেছে, পরে আমি উঠে আসছি। আসার পর ওদের ঘরের পিছনে আমাকে নিয়ে গেছে, নিয়ে যায় আমার পা ধরে কান্না শুরু করছে। তা আমি বললাম কান্না করতেছো কেন? আরে কান্না করার কি আছে, উঠো, তুমি কান্না করতেছো কেন? ও আমাকে বলে যে না, আপনি আমাকে মাফ করে দেন, আমি আসলে কি বলবো, আমি আমার বাবার মনে এইভাবেই কষ্ট দিতে পারবো না। আর আপনি গরিব, এতে আমার সমস্যা নাই, বা আপনাদের টাকা পয়সা নেই, এতে আমার সমস্যা নাই, কিন্তু বড় সমস্যা হচ্ছে আপনি বিবাহিত এবং এখনও স্টিল আপনার বউটা আছে, আপনার বউটা এখনও আপনার সাথে আছে। তো এটা তো আসলে আমার ফ্যামিলির পক্ষে বা আমার পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। তাই আমি বললাম যদি মেনে নিতে নাই পারো তাহলে আমাকে স্বপ্ন দেখাইছিলা কেন? তোমার সাথে আমার রিলেশনটা হওয়ার আগেই তো আমি তোমাকে বলেছিলাম যে আমার লাইফে এরকম একটা ঘটনা। সো বলে হ্যাঁ, আপনি যখন বলেছিলেন তখন আমি অনেকটা দূর চলে আসছি। হ্যাঁ, এটা সত্যি যে আমি আপনাকে ভালোবাসি বলি নাই, ভালোবাসি কথাটা আপনাকে বলা হয় নাই, কিন্তু আমি তখন অনেক দূর চলে আসছি। মানে আপনার সাথে আমি একটা গভীর রিলেশনে ওই সময় আমার তরফ থেকে, মানে একতরফা যেটাকে বলে, যে ওই তরফায় আমি আপনাকে অনেকটা ভালোবেসে ফেলছি। সেখান থেকে আসলে ফিরে আসা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না, এবং ফিরে আসতে গেলে হয়তো আমি মারাও যেতাম। তো এই জন্য বাধ্য হয়ে আমি আপনার সাথে রিলেশনে জড়াই গেছি। তাই বললাম যদি জড়াইয়ে যাবা তবে এখন কেন ছেড়ে যাচ্ছ? ও বলে এখন আমার আব্বু বাড়িতে আসছে বা আব্বুর সাথে কথাবার্তা বলছি, এখন আমার ভিতরে একটু বিবেক কাজ করতেছে। এখন আমার কাছে মনে হয় যে আমি যদি জীবনও দিয়ে দিই আমার আব্বা কখনোই এটাতে রাজি হবে না। আর আমি যদি আপনার সাথে পালিয়েও চলে যাই, আমার আব্বা মাটির ভিতর থেকে গেলে ওইখান থেকে আমাদেরকে খুঁজে নিয়ে চলে আসবে, এবং আপনার বোনগুলার বিয়ে হচ্ছে না, আপনার বোনগুলার জীবনটাও নষ্ট হচ্ছে, একইভাবে আপনার জীবনটাও নষ্ট হবে। এখন তো আপনি পড়াশোনা করতেছেন, একটা সময় দাখিল পরীক্ষা দিবেন এবং পরীক্ষা দেওয়ার পরে মোটামুটি একটা চাকরি পেয়ে বোনগুলোকে ভালোভাবে বিয়ে দিতে পারবেন, নিজে একটা ভালো অবস্থানে যেতে পারবেন। কিন্তু আমাকে আপনি বিয়ে করার পরে আপনার পরিবারটাই আরও নষ্ট হয়ে যাবে, আরও ধ্বংস হয়ে যাবে। আপনার আমার দুজনের কথা চিন্তা করে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, আমি শিহাবকে বিয়ে করব এবং ওর কাছে আমি থাকবো, আমাকে মাফ করে দেন। এটা বলেই আমার ভালোবাসার মানুষটা তখন হাঁটি হাঁটি পাপা করে আমার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। চোখের পানিগুলো তখন টপ টপ করে পড়তেছে, আর মনে মনে বলতেছি আল্লাহ গরিব কেন বানাইলাম, আল্লাহ গরিব কেন বানাইলা। আজকে যদি আমি গরিব না হতাম তাহলে তো আমার ভালোবাসার মানুষটাকে এরকম করে আমার হারাতে হয় না। আমার সামনে দিয়ে চলে গেল, আমি কান্নাই করতেছি। তো চলে যাওয়ার পরে একটা পর্যায়ে চলে গেছে, এবং এর কয়েকদিন পরে বিয়ে। তো বিয়েতে সবার মতো করে আমিও প্রচুর আনন্দ মজা করি, মানে আনন্দ মজা করি বলতে বাড়ির ছেলে হিসাবে আমি তো ওদের বাড়ির ছেলের মতোই ছিলাম, যেভাবে কাজ করা দরকার ওভাবে কাজ টাজ করি, এবং ওর বিয়েটা সম্পূর্ণ করে ও তখন ওর মানে চলে যায়, শ্বশুর বাড়িতে চলে যায়। যেদিন রাতে ওর বাসর হয় সেদিনটাতে আমি একটা ব্লেড হাতে নিয়ে আমার হাতটারে প্রচুর কাটি, মানে প্রচুর ব্লেড দিয়ে হাত কাটি। তো হাত কাটার পরে তো ওই যে ব্লেড যে রক্তটা, ওই রক্তটা আপনার মানে খাটের যে ইয়ে আছে ওইটার মধ্যে পড়ে, আপনার কাপড়ের মধ্যে পড়ে। তো কাপড়ের মধ্যে পড়ার পরে আমি তো রাতে আর ঘুমাই না, এভাবে সকাল হয়ে যায়। সকাল হয়ে যাওয়ার পরে ওদের ঘরে তখন একটা কাজের মেয়ে রাখা হয়েছে, আইসা কাজ করে চলে যেত, 2 ঘন্টা 3 ঘন্টা আসতো এবং 2-3 ঘন্টা কাজ করে চলে যেত, ওরকম একটা মেয়ে। তো ওই মেয়েটা আমার বিছনা চাদর এগুলো ধুয়ে দিবে আর কি। তো মেয়েটা তখন আমার এই বিছনা চাদর টাদর সব কিছু নিয়ে গেছে ধোয়ার জন্য। যখন ধোয়ার জন্য গেছে তখন মেয়েটা এই রক্তগুলা দেখতে পাইছে, এবং রক্তগুলা দেখতে পাওয়ার পরে মনে হয় মাইশার মাকে, মাইশার মায়ের নাম হচ্ছে মায়া, তো মাইশার আম্মাকে মনে হয় বিষয়টা জানাইছে যে এই ঘটনা, মাস্টারের খাটের উপরে রক্ত পাওয়া গেছে, এটা। এবং বেশ কয়েকদিন ধরে আমি খাওয়া দাওয়া করি না, তারপরে ঘুমাই না, বাচ্চাদেরকে ঠিকমতো পড়াই না, মানে একটু অন্যরকম হয়ে গেছে। এটাও কিন্তু মাইশার মা বিষয়টা বুঝতে পারছে। কয়েকদিন পরে উনি আমাকে একদিন জিজ্ঞেস করলো, মাইশার আম্মু যে কী হয়েছে আলী, কয়েকটা দিন ধরে দেখতেছি তোমার মোডটা অনেক খারাপ। ও তখনও কিন্তু ওর বাবা বাড়িতে, মানে মাইশার বাবা বাড়িতে। তো মাইশার আম্মা আমাকে বলতেছে মনটা অনেক খারাপ, কী হয়েছে আমারে বলবা? আর কাজের মেয়ে বললো ও নাকি তোমার বিছনা চাদর যখন পরিষ্কার করতে গেলে ওইটা নাকি রক্ত পাইছে, ঘটনা কি, এবং তোমার হাতও ব্যান্ডেজ করা, কী হয়েছে এখানে? আমি কিছু বলি না, বাট উনি আমার বিষয়টা না, মানে আমার কষ্টটা খুব নিখুঁতভাবে বুঝতে পারে যে আমি প্রচণ্ড রকমের একটা কষ্ট পাইছি। এইভাবে আরও সপ্তাহ 15 দিন কাটে। 15 দিন পরে মাইশার বাবা তখন হচ্ছে আবারও বিদেশে চলে যায়, উনি পুনরায় আবারও বিদেশে চলে যায়। মাইশার বিয়ের সাথে সম্পূর্ণ, মাইশা তার শ্বশুর বাড়িতেই আছে। তো এখানে আমি ওর মায়ের সাথে থাকতেছি। তো ওর মা আমাকে মানে খুব ঘুরিয়ে ফেঁচিয়ে বারবার জিজ্ঞেস করে কী হয়েছে। তো একদিন আমি ওরে বললাম যে আপনি কি জানেন না কী হয়েছে?
সব জেনে শুনে আমাকে বারবার কেন প্রশ্ন করেন এবং প্রশ্ন করে আমার কলিজায় আঘাত কেন দেন। পরে আমাকে বলে, তুমি কি মাইশাকে ভালোবাসতা? আমি বললাম, এটা আপনি জানেন না? বলে, হ্যাঁ জানতাম, মাইশা রাতের বেলায় তোমার ঘরে আসতো। আমি বললাম, আসলে কি বলবো জানি না, তবে মাইশার মা আমাকে বলতেছে একটা বিষয় না আমি বুঝলাম না, মাইশা তো তোমার সাথে পড়াশোনা করছে, মেয়েটা আসলে অনেক বড় বেঈমান। আমি বললাম, কেন? ও তো আসলে আমার ভালোর কথা চিন্তা করে আমাকে ছেড়ে গেছে, আর আপনি জানেন কি না জানেন যে আমি বিবাহিত, আমার একটা বউ আছে। ও বলে, আমি সবই শুনছি ওর কাছ থেকে, তুমি বিয়ে করছো এবং বউর সাথে তোমার সম্পর্ক কেমন চলতেছে এগুলো সবই আমি জানি, কিন্তু কেন বেঈমান বললাম জানো? আমি তখন জিজ্ঞেস করলাম যে কেন বললেন? বলে, মাইশা যখন প্রথম তার নানু বাড়িতে যায়, ওর একটা মামাতো বোনের বিয়েতে আমাদের সাথে শিয়াব নামের একটা ছেলে, ওর নানু বাড়িতে যার সাথে এখন ওর বিয়ে হয়েছে, এই ছেলেটার সাথে ও এমনভাবে ছেলের সাথে মিশে গেছে, মানে আমি বুঝতেই পারি না যে ওর মতো একটা মেয়ে, একটা বয়ফ্রেন্ড অলরেডি বাড়িতে আছে, তারপরে কীভাবে, এবং এই ছেলেটাকে সে নিজে প্রেমের প্রস্তাব দিয়ে ছেলের সাথে, ছেলেকে রাজি করায় ও ছেলের কাছে বিয়ে বসছে, এবং ওই 7 দিন ওই ছেলের সাথে ও রাতে ঘুমাইছে পর্যন্ত। মাঝে মাঝে ও আমার সাথে ঘুমাইতো, তো ও চলে যেত ওই ছেলের কাছে ঘুমানোর জন্য, রাতের বেলা ওই শিয়াবের সাথেও ঘুমাইতো। তো যেভাবে তোমার কাছে রাতে চলে যেত একইভাবে শিয়াবের কাছে গেছে। তো আমার তখন এতটাই কষ্ট হয়েছে, আসলে কি বলবো, মানে খুব খারাপ লাগতেছে। তো উনি আমাকে মানসিকভাবে সাপোর্ট দিচ্ছে যে মন খারাপ করো না, কান্নাকাটি করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এমনভাবে আস্তে 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 করে তিনি আমার অনেকটা কাছে এসে যায়, মানে আমার ওই দুর্ভাগার সময়ে, আমার ওই কষ্টের সময়টাতে তিনি অনেকটাই আমার কাছে এসে যায়। কাছে এসে আমাকে বলে, তুমি কি করবা, আমারও তো একই কপাল। মাইশার বাবার কিন্তু অনেক বয়স হয়েছে, অনেক বৃদ্ধ হয়ে গেছে। বলে, একেবারে বৃদ্ধ বয়সে মাইশার বাবা আমাকে বিয়ে করে, আমিও গরিব মেয়ের সন্তান ছিলাম, এবং বিয়ে করার পরে মাইশার বাবার কাছে আমি কখনোই কোনো স্বামীর ওই রকম ভালোবাসা পাই নাই। সারাটা জীবনে ওনার কাছ থেকে আমি অবহেলা পেয়ে গেছি। উনি 4 বছর 3 বছর পরে আসতো দেশে, আসার পরে উনি তো অনেক বয়স্ক, মানে আমি কিছুই ওনার কাছে পাই না, আমার জীবনটাও অনেকটাই নষ্ট হয়ে গেছে। এবং ওনার কথার বাজে আমি বুঝতে পারি তিনি আমার উপরে অনেকটা দুর্বল হয়ে গেছে, মাইশার আম্মা। এরকম করে কথা বলতে বলতে একদিন তিনি আমাকে হঠাৎ করে ডিরেক্টলি প্রস্তাব দিল, কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই, আমাকে ডিরেক্টলি প্রস্তাব দিল যে, আলী হোসেন, তোমাকে একটা কথা বলবো, কথাটা খারাপভাবে নিও না, ভালোভাবে নিও, যদি তোমার মনে হয় যে তুমি রাজি আছো তাইলে তুমি বইলো, আর না হইলে না। আমি আমার মেয়ের মতো তোমার সাথে প্রতারণা করতে চাই না, তোমাকে ধোকা দিতে চাই না, তোমাকে কিছু বলতে চাই না, তবে আমার কাছে মনে হয় যে তোমার জীবনটা অনেক নষ্ট হয়ে গেছে। তুমি যে লিপিকে বিয়ে করছো ওই লিপির সাথেও তুমি খুশি না, ভালো না, ওই লিপিও তোমার জীবনটা নষ্ট করছে। একইভাবে আমার মেয়ে মাইশা সুযোগে তোমার সাথে সদ্ব্যবহার করে গেছে। আসলে কি জানো, মাইশার আব্বুর সাথে আমি আর থাকতে পারতেছি না, আমি আগে পরে মাইশার আব্বুকে ডিভোর্স দিয়ে চলে যাব, কারণ আমার এখনও পুরো যৌবন রয়ে গেছে, কিন্তু মাইশার আব্বার ভিতরে কিছুই নেই। তো কেন জানি আমার কাছে মনে হয় যে তুমি তো হতভাগা কপাল পরা একটা ছেলে, এখন তুমি যদি আমাকে, মানে যদি তুমি আমাকে বিয়ে করো, মাইশার আব্বা আমার নামে অনেক প্রপার্টি কিনেছে, জায়গা সম্পত্তি কিনেছে, আমি সেই সব জায়গা সম্পত্তি তোমার নামে লিখে দিব, এবং আমি তোমাকে বিয়ে করব, তোমাকে নিয়ে একটা সংসার করব। তুমি তোমার পুরনো অতীত ভুলে যাও, আমিও আমার পুরনো অতীত ভুলে যাব, এবং তোমার যে 4টা বোনের বিয়ে হচ্ছে না, এই বোনের বিয়ের দায়িত্ব পুরোপুরি আমি নিচ্ছি, আমি আমার দায়িত্ব নিয়ে তোমার বোনদেরকে বিয়ে দিব। আমি তখন প্রচণ্ডভাবে কষ্ট পাইছি, মানে আঘাত পাইছি। আঘাত পাওয়ার পরে বললাম যে, দেখেন, মাইশার মায়ের প্রতি কিন্তু আমার কোনো রকমের ফিলিংস আসতেছে না, কোনো অনুভূতি আসতেছে না। তো উনি এরকম করে আমাকে রিকোয়েস্ট করতেছে 1 দিন 2 দিন 3 দিন, মানে সবসময় উনি খুবই মন খারাপ করে আমাকে বলে যে আমি তোমার সাথে একটা সম্পর্কে যেতে চাই, তোমাকে বিয়ে করতে চাই, এগুলো বলতে বলতে একটা সময় আমিও কিছুটা হইলেও উইক হয়ে গেছি আর কি, যে ঠিক আছে। এবং ওনার প্রস্তাব আমি রাজি হওয়ার পরে আমার বড় বোন, মানে আমার যে 4টা বোন আছে, 4টার বড়টার উনি নিজের টাকা দিয়ে আমার বড় বোনটার বিয়ে দিয়ে দেয়, এবং আমার বড় বোনটার বিয়ে হবার ঠিক 2 মাস পরে আমার ছোট যে বোনটা আছে ওই বোনটারও বিয়ে দিয়ে দেয়, এবং ওই ছেলেরে আমার বোন জামাইরে মোটর সাইকেল পর্যন্ত কিনে দেয়। এটা মানে আপনার মাইশার আম্মা করে, মায়া। আমাদের পরিবারে তিনি তখন আমাকে প্রচুর টাকা দিত, মানে অনেক টাকা দিত, এবং তার টাকা পয়সা আমি তখন চলতাম। আমার 2টা বোন, মানে লাগাতার আমার 2টা বোনের বিয়ে হয়ে যায়, 2টা বোনের বিয়ে দিয়ে দিই, এবং তার সাথে আমার সম্পর্কটা তখন খুব ক্লোজ। এবং ওদের ঘরে যে একটা কাজের মেয়ে আছে, মাঝে মাঝে কাজের মেয়ে আসতো, কাজ করতো, ওই মেয়ে তখন বিষয়টা টুকিটাকি হলেও একটু ধারণা করতে পারে। তো এরই মাঝে মাইশার আম্মার সাথে আমার প্রায় 1 বছরের মতো সম্পর্ক চলে, এবং খারাপ কোনো সম্পর্ক না, ভালো সম্পর্ক। এবং একটা পর্যায়ে তিনি আমাকে টাকাও দেয়, আমার 3 লাখ টাকা আমাকে দেয় আমার লিপিকে আমি ডিভোর্স করে দেওয়ার জন্য। আমি মাইশার আম্মার কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে লিপিকে আমি ডিভোর্সও করে দিই, এবং সব কিছু ঠিকঠাক থাকে। আমি মাইশার আম্মাকে যে কোনো সময় বিয়ে করে ফেলবো। আমি আমার পরিবারের সাথেও টুকিটাকি কিছু কথা হয়েছে। এরই মাঝে বছরখানিক পরে হঠাৎ করে আপনার মাইশা ওর শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িতে চলে আসে, মানে ওর বাড়িতে চলে আসে।
বাড়িতে চলে আসে এবং আসার পরে শুনতে পারি মাইশার সংসারের ভিতর অনেক সমস্যা দেখা দিছে শ্বশুর বাড়িতে। সমস্যা বলতে এরকম, মাইশার যে শ্বশুর আছে সেই শ্বশুর নাকি মাইশার দিকে খারাপ নজর দিছে, মাইশার সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টা করছে এবং এইসব নিয়ে মাইশা তার বাবার কাছে বিচার দিছে। তার বাবা ডিরেক্টলি বলছে তুমি আমার বাড়িতে চলে যাও, তুই তোর বাড়িতে চলে যা, এবং মাইশার বাবা মাইশাকে এখানে পাঠাই দিছে। একইভাবে মাইশার যে স্বামী শিহাব, সেও নাকি ইতালিতে যাওয়ার পরে ইতালিতে নাকি সে একটা ইতালিয়ান মেয়ে বিয়ে করছে, মানে এর আগেই বিয়ে করছে, মাইশাকে বিয়ে করার আগে ইতালিয়ান একটা মেয়েরে বিয়ে করছে, কিন্তু মাইশা এটা জানতো না। মাইশাকে বিয়ে করছে শুধুমাত্র এই শিহাব তার বাবা মায়ের কাছে রাখার জন্য মাইশাকে, এবং মাইশা তার বাবা মায়ের সাথেও থাকতে পারতেছে না বিকজ তার বাবার চরিত্র ভালো না, শিহাবের বাবার চরিত্র ভালো না। এই জন্য শ্বশুর শাশুড়ির সাথে না থেকে মাইশা সেখান থেকে আবার ফিরে চলে আসলো ওর বাবার বাড়িতে। এবার মাইশা আসার পরে আমি আর খুব বেশি একটা মাইশার আমার সাথে কথা বলতে পারি না, মিশতে পারি না। ও আবার মানে ও তো আছে এই জন্য। এবার মাইশার মনটা খুব খারাপ, অলওয়েজ যায় কান্নাকাটি করে। এবার মাইশার আম্মা একদিন আমাকে বলতেছে, মাইশা তো তোমারই ক্লাসমেট, ওরে একটু বুঝাও ও যাতে ওর স্বামীকে ভুলে যায়, বা স্বামীকে ভুলে যায় বলতে স্বামীর সাথে ভালো হয়ে যায়, এরকমভাবে না থাকে, এরকম করে থাকলে তো মেয়েটা মরে যাবে। ও টোটালি খাওয়া দাওয়া ছেড়ে দেয়, কিন্তু একদম টোটালি খাওয়া দাওয়া ছেড়ে দেয়। তা আমি ওরে বুঝাই, মাইশা মন খারাপ করো না। ও আমারে বলে আমি তোমার সাথে বেইমানি করছি, তো বেইমানির শাস্তি হয়তো আল্লাহ আমাকে দিছে, আমি তোমার সাথে বেইমানি করছি, সেই বেইমানির শাস্তি আমি পাইছি। তুমি একটা হতভাগা গরিব ছেলে ছিলাম, তোমার মনে কষ্ট দিয়েছি, তাই আল্লাহ আমাকে উপযুক্ত শাস্তি দিয়েছে। আমি বলি না না, আমি তো তোমাকে কোনো অভিশাপ দেই নাই, আমার মন থেকে বা আমার ভিতর থেকে এক বিন্দু পরিমাণের অভিশাপ আমি তোমাকে দেই নাই, আমি তোমার জন্য দোয়া করছি আল্লাহ তোমাকে ভালো রাখুক। কিন্তু বিশ্বাস করো আমি এটা কখনোই চাইনি যেটা তোমার সাথে হয়ে গেছে, তো প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, তুমি মনে কোনো অভিযোগ বা অভিমান রাখো না। আমাকে বলতেছেন না আমি কোনো অভিযোগ অভিমান কেন রাখবো, আর অভিযোগ অভিমান রেখেও বা কী হবে, আমার জীবন তো এমনিও শেষ অমনিও শেষ, আমি আর এসব নিয়ে কোনো কিছু বলতে চাই না। তাই আমি ওরা বুঝাইলাম প্লিজ সব কিছু বাদ দাও, আল্লাহ তাআলা সব কিছু হয়তো একটা সময় ঠিক করে দিবে, মন খারাপ করো না, এরকম করে আমি মাইশাকে খুবভাবে বুঝাইতে এবং আবার আমি পুনরায় মাইশার সাথে কথা বলতেছি, বা অলওয়েজ আমি কিন্তু ওই সময় আর মাইশার আম্মুর সাথে খুব একটা কথা বলি না, যেহেতু এখন মাইশা এখানে আসে, ও যদি দেখে ফেলে ওর আম্মুর সাথে আমার যেই কথা ওই কথাই আমি আমার পরিবারকে ঠিকঠাক করে ওনাকে বিয়ে করে নিয়ে যাব। এরই মাঝে সপ্তাহখানিক মাইশা আমার সাথে আসতো, আমার সাথে খুব ক্লোজ হয়ে গেছে, এবং মাইশার আম্মুও বলছে তুমি মাইশার একটু বুঝাও যাতে ও ঠিক হয়ে যায়। এরকম করে বুঝাইতে আমি কিন্তু তখনও মাইশার উপরে দুর্বল, সত্যি কথা যেটা, আমি তখনও মাইশার উপরে দুর্বল, আমি কিন্তু ওর মায়ের উপরে অতটা দুর্বল না। ওর মা আমাকে অনেক উপকার করছে, সেই জায়গা থেকে উনি যদি আমাকে বিয়ে করতে চায়, আমি ওনাকে বিয়ে করে একটা জীবন কাটাই দিব আর কি, এক জীবন মৃত্যুর মতো করে কাটাই দিব, অতটুকুই। কিন্তু জীবনে যতটুকু সুখ শান্তি বা ভালোবাসা যেটা পাওয়ার বা যেটা চাচ্ছি, এটা একমাত্র মাইশার কাছেই আছে। অ্যান্ড এরকম করতে মাইশা আমাকে বলে তুমি নাকি তোমার বউকে ডিভোর্স করে দিছো, একদিন আমাকে বলে। আমি বললাম যে হ্যাঁ। তো একদিন গভীর রাতে আমি উঠানে বসে থাকা অবস্থা আমার বলতেছে যে আলী হোসেন তুমি কি আমাকে মাফ করে দিছো, এমনি বলতেছে। আমি বললাম তোমার উপর তো আমার কোনো অভিযোগ নাই, মাফ করার কি আছে। আমাকে বলে সত্যি বলো আমাকে মাফ করে দিছো। আমি বললাম হ্যাঁ মাফ করে দিয়েছি। বলে যদি মাফ করে দাও তাহলে কি তুমি আমাকে বিয়ে করবা, এমনি ডাইরেক্ট। আমি বললাম আরে না, এটা কীভাবে সম্ভব, তোমার আমি কীভাবে বিয়ে করব, এটা তো হতে পারে না, বিকজ তুমি ম্যারিড। ও বলে আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দেবো, শিহাবকে ছেড়ে দিব, শিহাবের সাথে আমি কখনোই থাকতে পারবো না, ও একটা লম্পট প্রতারক, ওর সাথে আমার কোনো অবস্থায় থাকা সম্ভব না, আমি ওকে ছেড়ে দেবো, আমি ওকে ছেড়ে দিয়ে তোমাকে বিয়ে করবো, তুমি কি আমাকে বিয়ে করবা। আমি বললাম যে না না এটা হতে পারে না। আমাকে বলে প্লিজ ভেবে দেখো। এগুলো বলে আপনার প্রায় রাত 4:30 পর্যন্ত আমরা উঠানে বসে থাকি। এরপরও চলেছে, আমি ঘরে যাই, ঘরে গিয়ে আমি তখন তাহাজ্জুদের নামাজটা পড়ি, ফজর পড়ি, এবং ফজর পড়ার পরে আমি চিন্তা করতেছি মাইশা যে আমার কথাটা বললো এটা কী বললো। আসলে কিন্তু আমি মাইশাকে তখনও চাই, সত্যি কথা আমি মাইশাকে তখনও চাই, বিকজ আমি তারে ভালোবাসি। পরে এর পরের দিন আপনার 10টার দিকে আমার তখন দাখিল পরীক্ষার সামনে, আমি মোটামুটি পড়াশোনা নিয়ে ব্যস্ত, আমি তখন মাদ্রাসায় যাই না। ও আমারে বলতেছে যে আলী চলো একটু মার্কেটে যাব, এরকম করে আমারে বলতেছে। তাই আমি বললাম যে মার্কেটে যাব কেন, কোনো কারণ আছে? ও বলে হ্যাঁ কারণ আছে, মার্কেটে যাব চলো। তো মার্কেটে গেছে, কেনাকাটা করছে, ওর জন্য করছে আমার জন্য করছে, করে আমারে বলতেছে যে তুমি কি সত্যি আমার বিয়ে করবা এমনি মার্কেটে যাওয়ার পর। আমি বলি কি তুমি কি তোমার স্বামীকে সত্যি ছেড়ে দিবা? ও বলে হ্যাঁ ছেড়ে দিব, আমি তো শিহাবকে ছেড়েই দিব। আর আমি তোর মোবাইলে বেশ কয়েকবার তালাক, আমি ওরে বলছে, ও আমার তালাক দিয়ে দিচ্ছে মোবাইলে। এখন যদি তুমি ঠিক থাকো তাহলে আমি ওরে লিখিতভাবে তালাকটা দিয়ে দিব, লিখিতভাবে তালাকের কাজটা শেষ করে আমি তোমার সাথে সংসার করবো, তোমাকে বিয়ে করব। আমি বললাম ঠিক আছে, তুমি যদি
করো, মানে আমি কিন্তু টোটালি তার উপরে দুর্বল, তখনও কিন্তু দুর্বল, খুব দুর্বল। আমি মুহূর্তের মধ্যে ওর মায়ের কথা ভুলে গেছি যে ওর মা আমার যে উপকার করছে সেই উপকারের বিনিময়ে আমি ওর মাকে টাকা দিয়ে দিব, যে টাকা আমাকে দিচ্ছে সেই টাকা আমি যেভাবেই পারি শোধ করে দিব। এবং উনি আমার 2টা বোনের বিয়ে দিয়ে দিচ্ছে, আমি ওনার কাছে চিরঋণী। আমি এইটা চিন্তা করছি, মাইশার মায়ের যদি আমি বিয়ে করি তাহলে মাইশার আব্বার জীবনটা তো নষ্ট হয়ে গেল। তো মাইশাকে যদি বিয়ে করে তাহলে কারোই কোনো ক্ষতি হইল না, মাইশার স্বামীর সাথে তো থাকবেই না, আমি ওর বিয়ে করে ফেলাম। আর মাইশার মাকে আমার ভালোও লাগে না, উনি জোর করে আমার সাথে সম্পর্ক করতে চায়, বিষয়টা ছিল এরকম। এরপরে মাইশাকে আমি বললাম যে ঠিক আছে আমি তোমার সাথে সম্পর্ক করবো, আমি বিয়ে করতে রাজি আছি। মার্কেটে ঘোরাফেরা করি, আমরা সিনেমা দেখলাম, সিনেমা দেখে তখন আসছি। আমি তখন মাইশার মায়ের কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি, উনি ফোন দিলে রিসিভ করি না, ওনার সাথে একটা কথা বলি না। ওই তখন বিষয়টা কিছুটা মানে ধারণা করে ফেলছে যে আমি ওনাকে স্কিপ করতে যাচ্ছি, ওনার কাছ থেকে দূরে যেতে যাচ্ছি। এইভাবে 8-9 দিন পরে একদিন মাইশা হঠাৎ করে আমারে বলতেছে আমরা রাতের বেলায় সিনেমা দেখতে যাব। তো ওর মা কিন্তু খুব কষ্ট পাইতেছে, মাইশার আম্মা কান্নাকাটি করে, খাওয়া দাওয়া করে না। আমি বুঝতেছি উনি মনে খুব কষ্ট পাইতেছে, কিন্তু ও আমারে বলে সিনেমা দেখতে যাবে, শাকিব খানের কোনো একটা ছবি আসছে। আমি বলি ঠিক আছে চলো। তারপর বরিশাল শহরে গেলাম সিনেমা দেখার জন্য, নাইট শো দেখলাম। নাইট শো দেখার পরে আপনার প্রায় 11টা বাজে সিনেমা শেষ হয়েছে। 11টার পরেও আমার বলতেছে বেশি রাত হয়ে গেছে, এখন আজকে আর বাসায় যাব না, আজকে আমরা কোথাও থেকে যাব আমারে বলতেছে। আমি তখন বললাম কোথাও থেকে যাব মানে কোথাও কীভাবে থাকবো, এখানে কি আমাদের কোনো আত্মীয় স্বজনের বাসা আছে? ও বলে দুর্বোকা, কত আবাসিক হোটেল আছে, একটা আবাসিক হোটেলে থেকে যাব। আমি বললাম মাইশা আমি বিয়ের আগে আর তোমার সাথে এই অবৈধ সম্পর্কটা করতে চাই না। ও বলে করবা না, ভালো কথা, বিয়ে করে করবা, সমস্যা নাই, আপাতত থাকি তো আজকে রাতে, তো এত রাতে বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। তাই বলে তোমার আম্মা কি মনে করবে? বলে আমি আম্মাকে ম্যানেজ করবো, আম্মাকে আমি ফোন করে যেটা বলে সেটা বলে দিব। তো আমি মনে করলাম যে ঠিক আছে, ওর আম্মাকে যদি ম্যানেজ করতে পারো তাহলে সমস্যা কি, আমি ওর সাথে থাকবো। যদি আমি ওকে বিয়ে করবো, ওর আম্মাকে যদি আমি ছেড়েই দিছি বা ওনাকে নিয়ে আমি চিন্তা করতেছি না, পরে সে রাতে আমি ওর সাথে আপনার আবাসিক হোটেলে উঠি, এবং উঠার পরে তো রাতে আমি ওর সাথে মানে আমি এই ধরনের কোনো কাজ করব না, ও ওর মতো আমি আমার মতো শুয়ে আছি। এবং শুয়ে থাকতে থাকতে একটা পর্যায়ে ও আমার কাছে এই জিনিসটা চাচ্ছে, মানে একটা সম্পর্কে যাওয়ার জন্য। আমি বলছি না মাই, সেটা আমি করব না। তো ও আমাকে তখন শুয়ে শুয়ে বলতেছে তুমি কি আমাকে একটা সত্যি কথা বলবা? আমি বললাম কি বলো? ও আমাকে বলে তুমি কি আমার আম্মাকে পছন্দ করতা? এমনি কথাটা জিজ্ঞেস করে, বা আমার আম্মার সাথে কি তোমার কোনো কথা হয়েছে? আমি তখন ওর কাছে লুকাই যে ও যদি আবার বিষয়গুলো জেনেছে। আমি বললাম যে না না না, এরকম কিছুই না। বলে না, হঠাৎ করে তুমি আমার সাথে অনেকটা মিশামিশি করতেছো, আমার মায়ের কেন জানি মন খারাপ। আমি বললাম মাইশা আমরা তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি, তা না হলে ঝামেলা হয়ে যেতে পারে। ও বলে কালকেই করে ফেলবো, আশা করতেছি। এই কথাটা বলে ও শুয়ে যায়, আমি শুয়ে যাই। হঠাৎ করে রাতের বেলায় ভাই, মানে হঠাৎ করে আমার কেমন জানি আমার মনে হয় যেন আমারে কেউ একজন জব করাই দিছে। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে দেখি যে আমার যৌনাঙ্গটা ওর হাতের মধ্যে, এটা হাতের মধ্যে, এবং আমি আমার এখানে ধরে চিৎকার করে কাঁদতে মানে চিৎকার করে দিয়েছি আর কি, রক্ত পড়তেছে এবং পুরা আপনার খাট ভিজে গেছে রক্ত। তাই আমি বললাম মাই সেটা কী করলা? ও বলে আমার মায়েরই বিয়ে করবি না, আমার মায়েরই বিয়ে কর, তুই না আমার আম্মারে বিয়ে করবি। আমি তখন চিৎকার দিছি, চিৎকার দেওয়ার পরও তখন এখানে এটা রাখা ও বাইরে গেছে। বাইরে যাইয়া ও মানুষ ডাকাডাকি শুরু করছে, না কী করছে আমি জানি না। ও বাইরে গেছে, তখন অনেক লোকজন আসছে, আইসা আমাকে ধরাধরি করে আইসা আমাকে বের করবে। ওই সময় আমি অজ্ঞান হয়ে যাই, মানে অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি আমি হসপিটালে, এবং হসপিটালে থাকার পর আমার আব্বা আম্মারা আসছে, আমার যে 2 বোনের বিয়ে দিছি বোন জামাইরা আসছে, বোনেরা আসছে, আমার গ্রামের লোকজন আসছে। আইসা সবাই মিলে টাকা টুকা দিয়া মানে আমার চিকিৎসার জন্য আমাকে তখন ঢাকায় ভর্তি করাইছে। ঢাকায় নিয়েছে, ঢাকায় নেওয়ার পরে তো যেহেতু এটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, মানে 2 টুকরো হয়ে গেছে, তো সেখানে প্লাস্টিকের মাধ্যমে কষ্ট করে একটা অপারেশন হলো, এবং সেই অপারেশনে প্রায় 3 থেকে 4 মাসের মতো আমি সেখানে ছিলাম। 3-4 মাস পর আমি হসপিটাল থেকে বাড়িতে আসি। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এইটা যে আমার পরিবার, মানে আমি যে এরকম একটা ঘটনা ঘটছে এরপরেও আমার গ্রামের মানুষটা আমাকে ভুল বুঝে নাই। আমার গ্রামের মানুষরা সবাই আমাকে টাকা দিছে, অনেকেই টাকা দিছে, কারণ তারা এই যে আমি একটা খারাপ কাজ করতে গেছি বা খারাপ একটা ঘটনা ঘটছে এটা চিন্তা করে কেউ আমাকে ঘৃণা করে না, আমরা টাকা দিছে। তো মোটামুটি সবার টাকায় আমার তখন চিকিৎসা হয়েছে। 3-4 মাসের মতো হসপিটালে ছিলাম। আমার আব্বাও তার বাড়ি যে ভিটা ছিল ওইটা ব্যাংকের কাছে বন্ধক দিয়ে টাকা নিছে। নেওয়ার পর আমার চিকিৎসা হলো। আমি চিকিৎসার পরে ঢাকা থেকে আপনার বরিশালে আবারও আসলাম বাড়িতে। আসার পরে আমি তখন মানে খুবভাবে অসুস্থ, এবং এই ঘটনার কয়েকদিন পরে আমি হসপিটালে থাকা অবস্থায় কিছুদিন পরেই মাইশা তার হাজব্যান্ডের সাথে ইতালি চলে গেছে, মানে শিয়াবের কাছে ও ইতালিতে চলে গেছে। তো আমি মানে খুবই অবাক হয়ে গেলাম লাস্টে কথাগুলো শুনে
ওদের বাড়ির কাজের মেয়ের কাছে আমি কথাগুলো শুনছি আর কি। ওদের বাসায় যে একটা কাজের মেয়ে থাকতো, 2 ঘন্টা 3 ঘন্টা এসে পার্ট টাইম কাজ করতো, ওই কাজের মেয়েটার কাছে শুনলাম মাইশা আর মাইশার মা প্ল্যানিং করে এই কাজটা করছে। মাইশা যে তার স্বামীর সাথে একটু মনোমালিন্যতা ছিল, শিয়াবের সাথে অতটুকুই, আর কিছুই না। এরপরে মাইশা খবর পাইছে যে ওর মা আমার সাথে পালায়ে যাবে, আর মাইশার আব্বা তার মায়ের নামে সমস্ত প্রপার্টি বা জায়গা সম্পত্তি সব কিছু লিখে দিছে। এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আমি তো মাইশার আম্মাকে এটা বলছিলাম যে আপনি আমার কোনো জায়গায় সম্পত্তি দেওয়ার দরকার নেই, আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু সামর্থ্য দিয়ে আপনাকে রাখবো, আপনি আপনার স্বামীর কোনো প্রপার্টি আইনেন না, সব ওনাকে দিয়ে দিন, আপনি এক কাপড়ে যদি আমার সাথে সংসার করেন তাহলেই ঠিক আছে। এটা আমি আমার আব্বা আম্মার কাছেও বলছিলাম। পরে জানতে পারি ওদের বাড়ির কাজের মেয়ের কাছে যে মাইশা বিষয়গুলো জানতে পারছে ওর মানে শ্বশুরবাড়ি থাকা অবস্থায় কিছুটা। এরপরে বাড়িতে আসছে এবং আসার পরেও পুরো শিওর হয়েছে। হওয়ার পরে মাইশা তখন খুবই টেকনিক অবলম্বন করে আমার সাথে সম্পর্ক তৈরি করছে ওর হাজব্যান্ডের নামে উল্টাপাল্টা কথা বলে, এবং ও আমাকে বোকা বানাইছে, একইভাবে তার মাকেও বোকা বানাইছে। তার মাকে বোকা বানিয়ে সে তার মায়ের কাছে বলছে, মা দেখো তুমি কোন ছেলের সাথে পালানোর পরিকল্পনা করতেছো, ও যদি ভালো হইতো তাহলে তো আমি নিজে ওরে বিয়ে করতাম, ও তো আসলে ভালো না, ও বাড়িতে বউ রেখা এরপরে আমার সাথে সম্পর্ক করছে, আর আমাকে বাদ দিয়া এখনও তোমার সাথে সম্পর্ক করতে যাচ্ছে, দেখো আমি যদি ওর ইশারা দিও আবার চলে আসবে। একইভাবে ও ওর মাকে একরকম বুঝাইছে, আমাকে একরকম বুঝিয়ে দুজনের মাঝে ক্রিমিনালি করে ও আমাকে কৌশল খাটিয়ে আবাসিক হোটেলে আমার এই ক্ষতিটা করলো। যাই হোক, গ্রামের মানুষ টাকা পয়সা দিয়েছে, চিকিৎসা হয়েছে, মাইশার মা তার হাজব্যান্ডের সাথে ঠিকই আছে, মাইশার বাবার সাথে মাইশাও তার স্বামীর সাথে ইতালিতে ঠিক আছে, তাদের এখন সন্তানাদি হয়েছে, ফ্যামিলি হয়েছে, কিন্তু মধ্যখানে আমার জীবনটা শেষ হয়ে গেছে। সবশেষ আমি মানে আপনার গ্রামেও থাকতে পারি নাই, গ্রামে মানুষ বিভিন্ন রকমের বাজে কথা, খারাপ কথা বলে, আমার লিঙ্গ নাই, আমার এই নাই ওই নাই, খুব বাজে কথা বলে। একবার যে আমি ওইখান থেকে চলে আসছি, গ্রাম থেকেও চলে আসছি, আইসা আমি বরিশালে একটা চাকরি নিয়েছি, একটা হোটেলে, আপনার হোটেল কেশিয়ারে চাকরি নিয়েছি, ওইখানে চাকরি করতেছি। আর আমার দুইটা বোনকে মোটামুটি ভালো জায়গায় না হলেও মোটামুটিভাবে বিয়ে দিয়েছি। আমার আব্বা মারা গেছে, আমার আম্মা আছে, আম্মা, আমি এবং আমার একদম ছোটো যে বোনটা, আমার ছোটো বোনের জামাইটা আমার হোটেলেই চাকরি করে, হোটেলের ওয়েটার, তো ওর কাছে বিয়ে দিছি। আমরা এখন একসাথে আছি বরিশাল শহরে, এখন ভাড়া থাকি, গ্রামে থাকি না খুব একটা। গ্রামের মানুষ যদিও প্রথম দিকে ভালো ছিল, কিন্তু লাস্টের দিকে তারা এই ধরনের কথাগুলো বলাবলি করতে করতে আমার মাকে বাজে কথা বলে, এবং আমার আব্বার কবরে অনেকে মাটি দিতে আসে নাই যে আমি এরকম আকাম করতে গিয়ে ধরা খাইছি, আমি একজন হুজুরের মতো চেয়ারার মানুষ এই ধরনের কাজ করছি। তো শেষ পর্যন্ত এখন শহরে আছি, ভালো আছি। আমি আপনার গল্পগুলো শুনি, আমার ভালো লাগে, এবং সেখান থেকে আমার কাছে মনে হলো যে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাকে জানাবো, তাই জন্য আপনাকে জানালাম। আপনি যদি মনে হয় যে গল্প থেকে মানুষ কিছু শিখতে পারবে বা মানুষ উপকৃত হবে, তবে আপনি আমার গল্পটা প্রচার করতে পারেন। আপন ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। বরিশালের ভাই আলী হোসেনের জীবনের মর্মান্তিক বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। গল্পটা আসলেই ভীষণ কষ্টকর ছিল। দেখেন, আপনারা হয়তো অনেকেই কমেন্ট করবেন যে আলী হোসেন খুবই খারাপ প্রকৃতির একটা মানুষ ছিল, মায়ের সাথেও প্রেম করলো, আবার মেয়ের সাথে প্রেম করলো, মাকে বিয়ে করতে চাইলো। মা হলেও আপনার মায়া আক্তার কিন্তু মাইশার সৎ মা ছিল, এটা বুঝতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ, আলী হোসেন যে খারাপ করে নাই তা না, আলী হোসেন অনেকটাই খারাপ করেছে, এবং সে আমার কাছে কেন জানি মনে হয় পরিস্থিতি তাকে প্রতিটা জায়গায় নিয়ে গেছে। যেমন ও কিন্তু ভালোবাসতো মাইশাকে, এবং মন প্রাণ উজাড় করেই মাইশাকে ভালোবাসতো, মাইশাকে পাওয়ার জন্যই কিন্তু ওর শত বেকুলতা ছিল। এর মাঝে হয়তো মাইশার মা মায়া আক্তার বা মায়া বেগম কিছুটা সময় ওর সাথে ঢুকে গেছে বা মিশে গেছে। মায়া বেগম যেটা করেছে সেটা আলী হোসেনের উপরে সম্পূর্ণ জোর করেই করেছে, এবং আলী হোসেন এই সুবিধাগুলো নিতে চায় না। তারপরও মায়া আক্তার নিজে টাকা দিয়ে আলী হোসেনের প্রথম বউ লিফিকে ডিভোর্স করালো, এবং আলী হোসেনের দুটো বোনকে বিয়ে দিল, তাকে টাকা পয়সা দিল, সবই ঠিক আছে। তবে আলী হোসেনের উচিত ছিল যে, যেহেতু মাইশা ওর সাথে এরকম বেইমানি করে একটাবার চলে গেছে, এরপরে এই মাইশাকে বিশ্বাস করাটা তার ঠিক হয়নি। যেহেতু সে তার মাইশার মায়ের সাথে একটা সম্পর্কে জড়াই গেছিলো, তখন উচিত ছিল যে মাইশার মা, সৎমা মায়া বেগমকেই বিয়ে করা এবং মাইশার কাছ থেকে সরে যাওয়া। সে হয়তো মাইশার ওই চালাকিটা বুঝতে পারে নাই, যার জন্য সে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটাই হারিয়েছে। তো এই জন্য আমি গল্পটা রেকর্ড করলাম, গল্পটা প্রচার করলাম, এইটা যে আপনারাই মোটামুটি এটা খেয়াল রাখেন যে, ধরেন আলী হোসেন ভাই যে ভুলটা করেছে, এটা কিন্তু তার জীবনের একটা চরম ভুল, এবং এই ভুল সারা জীবন তাকে বয়ে বেড়াতে হবে। এটা থেকে কিছু একটা শিখেন। দুই নৌকায় পা দিয়ে কখনো নদী পার হওয়া যায় না। একবার যে আপনার সাথে প্রতারণা করেছে, সে আপনার সাথে বারবার প্রতারণা করবে। একবার প্রতারণা করা মানুষটাকে দ্বিতীয়বার বিশ্বাস করতে হলে 1000 বার চিন্তা করে বিশ্বাস করবেন।
কারণ যে একবার বেইমানি করে সে বারবার করতে পারে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই গল্প নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে বা আলী ভাইকে নিয়ে কিছু লেখার থাকে লিখবেন। আমি এবং আলী ভাই চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।